হুম। তুমি মনে হয় এটা শেয়ার করতে পারো তোমার স্লাইডটা, তারপরে আমি একটু বলে আমরা শুরু করে দিতে পারি। সময় হয়ে গেছে। দেখো, তুমি কি ফুল স্ক্রিন করবে এটা? হ্যাঁ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অডিয়েন্স থেকে আর কেউ একজন যদি একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা তাহলে ভালো হয়। কি দেখা যাচ্ছে ভাই? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেখা যাচ্ছে তাহলে। আচ্ছা, আমরা শুরু করে দিই। আমাদের আহ, সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনলাইন সেশনটা মূলত ইউএস এর হায়ার স্টাডিজ সম্পর্কে। এখানে স্কলারশিপ বলেন বা অ্যাডমিশন প্রসিজার, ভিসা প্রসিজার, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমাদের স্পিকার হিসেবে আছে এ কে এম আহসানুল হাবিব। এর ডাকনাম হচ্ছে শরণ, তাই না? জি ভাই। হ্যাঁ, শরণ। শরণ হচ্ছে আমাদের এমএসসি 18 ব্যাচের। এখন বর্তমানে মাস্টার্স করতেছে ইউনিভার্সিটি অফ টেক্সাস টাইলারে। একটু আগে ওর সঙ্গে কথা বলছিলাম। ওর সুপারভাইজার হচ্ছে আমাদের বাংলাদেশি আপু বুয়েটের, আমার যতদূর মনে পড়ে। জি। শায়না তাবাচ্ছুম নাম আপুর। তো আহ, আর আমি আজকে হোস্ট হিসেবে আছি। আমার নাম এমডি আশিকুজ্জামান, এমনি আশিক নামে ডাকতে পারেন। আমি সিভিল 12 সিরিজের। আমিও বর্তমানে আমেরিকাতে আছি, একটা কোম্পানিতে চাকরি করছি, পাশাপাশি পার্ট টাইম পিএইচডি করতেছি এখানেই। তো আমি আর বেশি কথা না বাড়ায়ে আমাদের স্পিকারকে উম, সময়, মানে ফ্লোর দিয়ে দিব তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে চ্যাটে লিখতে পারেন, অথবা প্রেজেন্টেশন শেষে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে হ্যান্ড রেজ করতে পারেন। আমি আপনাদের নাম বললে তখন আপনারা পরিচয় দিয়ে বা যদি পরিচয় না দিতে চান তাতেও সমস্যা নাই, আপনাদের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমাদের স্পিকারের যতটুকু ধারণা বা যতটুকু জ্ঞান আছে তার ভিতর থেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর এই সেশনে জয়েন করার পর মানে এটা আমার অপশনে সিলেক্ট করা আছে যে সবাই মিউট হয়ে যাবে। এর পরবর্তীতেও যদি কেউ আনমিউট থেকে থাকেন দয়া করে আপনারা মিউট করে দিবেন মাইক্রোফোন, যাতে করে আমাদের স্পিকারের প্রেজেন্টেশনের সময় বা আহ, অন্য সময়ে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে যেন কোনো মিস ইন্টারাপশন, মানে ইন্টারাপশন না হয় আমাদের কথাবার্তার ভিতরে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রেজেন্টেশনের সময় মোটামুটি উম, শরণ, তোমার কেমন সময় লাগবে বলে মনে হচ্ছে? আহ 40-45 মিনিট ভাই। আচ্ছা, আমরা সাধারণত এরকম সময়ে আহ, ধারণা করে থাকি। তারপরে আমরা কোশ্চেন আর আনসার সেশনে চলে যাব, এবং আহ, পুরো সেশনটা রেকর্ডিং হচ্ছে এবং সেই রেকর্ডিংটা আমরা রুয়েট হায়ার স্টাডি গ্রুপে পোস্ট করে দিব ইনশাল্লাহ। তো শরণ, তুমি শুরু করতে পারো তোমার প্রেজেন্টেশন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আহ, আমি, ভাই তো আমার পরিচয় দিলেনই। আমার ডাক নাম হচ্ছে শরণ, আর আমি এমএসসি 18 সিরিজ। এখন আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস এর টাইলারে মাস্টার্স করতেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো আজকে আমি কথা বলবো হায়ার স্টাডিজ ইন ইউএসএ, মানে ইউএসএ হায়ার স্টাডি জার্নিটা আসলে কেমন হওয়া উচিত। এই 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 ধরনের গল্প, মানে এই ধরনের একটা পুরা আমাদের পুরো সেশনটা জুড়ে এই এই ধরনের কথাবার্তাগুলোই হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এট দ্য এন্ডে আমি আমার জার্নিটা শেয়ার করার চেষ্টা করব। হয়তোবা অনেকের এই জিনিসটাতে মানে কানেক্ট করতে আরো বেশি সুবিধা হবে। সো ইউএসএ হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেক বেশি হাই হয়ে যায় যদি আমরা আর্লি প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক একটা অ্যাপ্রোচ নিয়ে আগাইতে পারি।
সো সেই আর্লি প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটাই আমরা হচ্ছে ধাপে ধাপে প্রত্যেকটা স্লাইডে দেখবো আজকে। আহ, শুরু করা যাক তাহলে। সো ফার্স্টেই আমরা যখন ইউএসএ পড়াশোনা করার জন্য আসতে চাই, যে জিনিসটা শুধু ইউএসএ না, যে কোনো একটা বাইরের দেশে যদি আমরা পড়াশোনা করতে যেতে চাই, আমাদের ফার্স্টে যে জিনিসটা খুবই বেশি মাথায় রাখা লাগে, কেন আমরা হচ্ছে সেখানে পড়তে যাচ্ছি। সেখানে মানে এমন তো না যে হচ্ছে আমরা একটা দেশে গেলাম, যে যে কোনো একটা দেশে চলে গেলাম, গিয়ে পড়াশোনা করলাম, ব্যাপারটা তো এমন। তার আগে আমাদের কিছু প্ল্যানিং থাকা দরকার। যেমন ইউএসএ কেন আসবো, ইউএসএ আসার ক্ষেত্রে আমাদের মেইনলি চারটা পয়েন্ট মাথায় রেখে তারপরে আমরা ইউএসএ এর কথা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে একাডেমিক এক্সেলেন্স। এইখানে আমরা জানি যে হচ্ছে এটা হচ্ছে হোম অফ ওয়ার্ল্ডস টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ। সো যেহেতু এখানে ওয়ার্ল্ডের সবগুলা ভালো ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলা আছে, তো তার মানে এখানকার এডুকেশন সিস্টেম অবশ্যই অনেক বেটার। সো এখানে এডুকেশন কোয়ালিটিও বেটার। দ্যাটস ওয়াই একাডেমিক এক্সেলেন্সের কারণে আমরা ইউএসএ কে ফার্স্ট প্রায়োরিটি দিতেই পারি। দেন ফ্লেক্সিবিলিটি, এখানে ডাইভার্স রেঞ্জ অফ প্রোগ্রামে আপনি চাইলে পড়াশোনা করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমার কথাই যদি বলি, আমি দেশে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এখানে আসার পরে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতেছি, হুইচ ওয়াজ নট দ্যাট মাচ হার্ড ফর মি, যেটা হচ্ছে অনেক দেশেই হয়তোবা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। এছাড়া আপনি আরো ডাইভার্সিফাইড বিভিন্ন প্রোগ্রামে, তারপরে ধরেন যে আপনার রিসার্চ স্পেসিফিক কোনো একটা প্রোগ্রামে যদি আপনি ডিগ্রি নিতে চান, সেটাও এখানে পসিবল। কারণ এখানে আহ, অনেক ধরনের প্রোগ্রাম আছে একটা ইউনিভার্সিটিতে। দেন মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ফান্ডিং অপরচুনিটিস, যেটা আসলে ইউএসএ কে একদম হায়ার স্টাডিজ জন্য টপ 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 চয়েসে নিয়ে যায়। যে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এক্সটেন্সিভ স্কলারশিপস যেমন আছে, তার থেকে সব থেকে বড় যে জিনিসটা আমাদের এখানে কাজ কাজ করে সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অ্যান্ড টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের এই কালচারটা ইউএসএ তে অনেক বেশি ওয়েল ডেভেলপড। এবং এইখানে দেখা যাচ্ছে যে আপনি যখন একজন গ্র্যাড স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন, তখন আপনার ইদার আপনি যদি হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে ফার্স্ট যে এক ইয়ারে আপনি শুরু করবেন, সেই ইয়ারে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, যদি আপনার সেই সেই ধরনের ক্রাইটেরিয়া ম্যাচ করা থাকে। ফর এক্সাম্পল, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার জন্য আপনার আইএলটিএস এর স্কোর ভালো থাকতে হয়। যেমন আপনার হচ্ছে স্পিকিং স্কোর যদি ব্যান্ড 7 এর ওপরে থাকে, দ্যাটস প্রিটি গুড। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের ক্ষেত্রে মোস্টলি আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করে থাকি। যে আহ, আমি যখন হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, তার আগেই আমরা হচ্ছে সেইখানকার আমার প্রসপেক্টিভ কোনো সুপারভাইজার আছে কিনা, যে আমার পার্টিকুলার যে ধরনের কাজ আমি আমার আন্ডারগ্র্যাড লাইফে করছি, বা আমি যদি দেশে মাস্টার্স করে থাকি সেই সময়ও যদি আমি যে ধরনের রিসার্চের কাজগুলো করছি সেগুলোর সাথে অ্যালাইনড রিসার্চ করে, বা সেই ধরনের নলেজকে আমি অ্যাপ্লাই করে পার্টিকুলার কোনো একটা ল্যাবে আমি সেই নলেজটা অ্যাপ্লাই করতে পারবো এবং সেখানকার জন্য ভালো কিছু করতে পারবো, সেরকম সুপারভাইজারকে আমি চাইলে হচ্ছে অ্যাপ্রোচ করতে পারি এবং আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারি। সো এগুলো নিয়ে ডিটেলসে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। সো এই যে ফান্ডিং অপরচুনিটি, এই অপরচুনিটিটা এখানে অনেক বেশি থাকার কারণে ইউএস কে আমরা হইতেছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ডেস্টিনেশন ফর আওয়ার হায়ার স্টাডি হিসেবে ধরতে পারি। অ্যান্ড লাস্টলি দ্য ক্যারিয়ার গ্রোথ, এখানে ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিটা অনেক বেশি। যেমন হচ্ছে এখানে ওপিটি সিপিটি যে সিস্টেমটা আছে, যেটার মাধ্যমে আমরা চাইলে অনেকেই, যদিও এখন ট্রাম্প প্রশাসন আসার পরে কিছুটা হলেও জিনিসটা একটু স্লো হয়ে গেছে, তারপরেও মানে যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন এবং তাইলে আই আই থিঙ্ক যে এখানে ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেশি আছে। এবং বিশেষ করে যারা হইতেছে দেখা যাচ্ছে যে হায়ার স্টাডিজের থ্রুতে মাইগ্রেট করতে চায়, তাদের জন্য ইউএস একটা বেটার অপরচুনিটি। কারণ এখানে এনআইডাব্লিউ, যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য এখানে ইজিলি গ্রিন কার্ড পাওয়া পসিবল। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়া যেগুলোর কারণে আমাদেরকে ইউএসএ পড়াশোনা করতে আসা উচিত। সো ক্যারিয়ার গ্রোথের বিষয়ে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, আউটসাইড অফ ইউএসএ, লাইক আমরা যদি সৌদি আরবের কথা চিন্তা করি, সেখানে যদি আমরা পড়াশোনা করতে যাই, সেখানে একটা বেটার ফান্ডিং অপরচুনিটিজ আছে, অনেক কিছু আছে। বাট দ্য থিং ইজ দ্যাট
আপনার ডিগ্রি শেষ হওয়ার 3 মাসের মধ্যে আপনাকে ওই দেশ ছাড়তে হয়। সো সেটাও একটা বড় ব্যাপার যদি আপনার প্ল্যান থাকে যে আপনি হচ্ছে আহ, আপনার হায়ার স্টাডিজের থ্রুতে পার্টিকুলার একটা ভালো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেল হবেন সেই ক্ষেত্রে। দেন আমি শুরুতেই বলছি যে হচ্ছে আর্লি প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচে যদি আমরা আগাইতে পারি তাইলে ইউএসএ হায়ার স্টাডি ক্র্যাক করা পসিবল। সো সো টাইম লাইনটা আসলে কেমন হওয়া উচিত? সো আমি যদি ফর এক্সাম্পল বলি যে কেউ একজন হয়তোবা এখন ফল 27-এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমেরিকাতে। তো ফল 27-এ যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে মাস্ট তার 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এটা 1 থেকে 1.5 বছর মাস্ট আপনাকে প্রিপারেশন নিতে হবে, কারণ হচ্ছে জার্নিটাই এমন যে আপনি যদি 1 বছর আগে থেকে শুরু না করেন তাহলে আপনি সবসময় একটা শর্টে থাকবেন এবং আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব বেশি ইফেক্টিভ হবে না। সো তখন দেখা যাবে যে আপনি হচ্ছে সেখান থেকে ভালো ধরনের রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও খুব কম। সো আপনি যদি ফল 27-এর জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে জিনিসটা করা উচিত, ফার্স্ট অফ অল আপনি এখন January 26, রাইট? সো জানুয়ারি থেকে জুনের মধ্যে বিশ- আর এই যে টাইম লাইনটা এটা বিশেষ করে হইতেছে এখন যারা আমাদের বিশেষ করে রুয়েটে যারা হচ্ছে 4-1 সিরিজে আছে তাদের জন্য খুব বেশি কার্যকরী, কারণ তারা হচ্ছে 1 বছর পরে অ্যাপ্লাই করবে ফল 27-এর জন্য। সো যেটা করা উচিত যে জানুয়ারি থেকে জুন 2026-এর মধ্যে আপনাদের উচিত ইউনিভার্সিটি সার্চ করা। যে ইউনিভার্সিটি সার্চ করব কিভাবে? তো কোশ্চেন যেটা আসে যে আমি তাহলে ইউনিভার্সিটি লিস্ট আউট করবো কিভাবে? এইটার নিয়ম হচ্ছে যে আপনি ফার্স্টে, আমি যেটা বলি, আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনার উচিত একটা সিভি বানানো। যে ফার্স্টে কি হয় যে আপনি আপনার পার্টিকুলার কি কি অ্যাচিভমেন্টস আছে, আপনার প্রোফাইলটা কেমন, এটা আপনি মাথার মধ্যে নিয়ে তো হচ্ছে থিঙ্ক করতে পারবেন না। যখন আপনি একটা সিভি লিখে ফেলবেন তখন দেখবেন যে আপনার সিভির অবশ্যই একটা প্যাটার্ন আছে প্রত্যেকটা ধরেন যে হচ্ছে হেডিং এর আন্ডারে আপনার কিছু কিছু অ্যাচিভমেন্টস আছে। সো সেগুলো যখন আপনি অ্যাট এ টাইম এক জায়গায় দেখবেন তখন আপনি দেখবেন যে হচ্ছে অনেক বেশি স্ট্রাকচার্ড ওয়েতে চিন্তা করতে পারতেছেন। সো আপনার প্রোফাইলটা তখন আপনার সামনে ভিজুয়ালাইজড হবে। সো তখন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল আসলেই মানে হচ্ছে কোন লেভেলে, সেটা কি হচ্ছে খুবই স্ট্রং একটা প্রোফাইল, নাকি এটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, নাকি এটা আহ, অনেকটা হচ্ছে একটু লো লেভেল প্রোফাইল। সো যদি আপনি জ- ধরেন যে আপনি ইন্টারমিডিয়েটে আছেন তো আপনি আপনার এখন সেখানে কাজ করার সুযোগ থাকবে। ধরেন যে আপনার হয়তো বা একটা মডারেট সিজিপিএ আছে। সো আপনি আরেকটু স্ট্রং করার জন্য হয়তো বা আপনার কিছু পাবলিকেশন করা দরকার। তো আপনি কিছু রিসার্চের কাজ করে যদি আপনি পাবলিকেশন আপনার সিভিতে অ্যাড করেন, সো ইট উইল বি কনভার্টেড ইনটু দ্য স্ট্রং জোন। আবার যাদের লো সিজিপিএ আছে এবং হাতে টাইম আছে, তখন দেখা যাচ্ছে যে তাদের আসলে সিজিপিএ এর উপরে ফোকাস করা উচিত, কারণ সিজিপিএ ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি থিং, যেটা আসলে সোনার হরিণ। যেটা আপনার যদি থাকে তাইলে জিনিসটা খুব ভালো। তবে আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনার যদি সিজিপিএ খুব বেশি ভালোও না হয় সেই ক্ষেত্রে অপরচুনিটি যে বন্ধ হয়ে যায় তা না, আপনার জন্য পথটা একটু কঠিন হবে, দ্যাটস ইট। বাট এখানে রাস্তা খোলা থাকে, কারণ খোদ আমেরিকাতে 4,500 ইউনিভার্সিটি আছে যার মধ্যে 2,500 ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াসলি রিসার্চ হতেই থাকে। সো সেখানে আপনার জন্য একটা সিট, যদি আপনি ওই যে স্ট্র্যাটেজিক ওয়েতে আগান, অবশ্যই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটাই, যে আপনি হচ্ছে আপনার সিভিটা রেডি করেন, রেডি করার পরে দেখেন যে আপনার সিভিতে কি কি আছে এবং কি কি নাই সেগুলো আনার চেষ্টা করেন, এবং সেই অনুযায়ী আপনি ইউনিভার্সিটি সার্চ করতে থাকেন। যে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে তাদের ক্রাইটেরিয়া কি, তারা কি চায়, তাদের জিআরই স্কোর কেমন চাচ্ছে, তাদের তারা জিআরই চাচ্ছে কি চাচ্ছে না, চাইলে কত চাচ্ছে, তাদের আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত, তাদের সিজিপি এর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, এই টাইপের জিনিস। দেন হইতেছে আরেকটা জিনিস যেটা খুবই কাজে দেয়, সেটা হচ্ছে যে ধরেন যে আপনি ইউএস নিউজ র্যাঙ্কিং ফলো করতে পারেন, যেটা নর্মালি আমরা সবাই করি। সেটা হচ্ছে যে ওইটা ইউএস নিউজ র্যাঙ্কিং প্রত্যেক বছরই তাদের হইতেছে একটা আপডেটেড র্যাঙ্কিং লিস্ট পাবলিশ করে, যেখানে হইতেছে দেখা যাচ্ছে যে
ইউনিভার্সিটি গুলার অ্যাকসেপ্টেন্স রেট একটা বড় ক্রাইটেরিয়া হিসাবে সেখানে থাকে। সেটার উপরে বেস করে আপনি হইতেছে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে পার্টিকুলার র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে গুলোতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার আগে আপনি শর্ট লিস্ট করতে পারেন, তারপরে ডিসিশন নিয়ে কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সেটা তো আমরা পরে আসতেছি। অ্যান্ড দেন আসে অ্যাট এ টাইম, আপনি যখন ইউনিভার্সিটি শর্ট লিস্টিং শুরু করছেন তখনই আপনার সাথে সাথে যে টেস্টগুলো দিতে হয় আমাদের, যেগুলো কথা বললাম, যেমন জিআরই, আইএলটিএস, এই টাইপের যে টেস্টগুলা, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এই টেস্টগুলো সম্পর্কে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। দেন জুলাই টু সেপ্টেম্বর 2026 আপনার উচিত এই টেস্টগুলো দিয়ে দেয়া। এই টেস্টগুলোর জন্য একটা ডেট নিয়ে আপনি হচ্ছে টেস্টগুলো দিয়ে দিলেন। টেস্টগুলো দেওয়ার পরে এখন জুলাই টু সেপ্টেম্বর হচ্ছে দিচ্ছি কেন, কারণ হচ্ছে যে ধরেন যে আপনি সামহাউ জুলাই এক্সামটা দিলেন, দেওয়ার পরে আপনার আইএলটিএস এর স্কোর সামহাউ খারাপ আসলো, হয়তো বা ওই দিন আপনার মুড ভালো ছিল না বা সামথিং, আপনি অসুস্থ ছিলেন, আপনি পরীক্ষা ভালো দিতে পারলেন না। যাতে আপনার হাতে ব্যাকআপ থাকে যে আপনি আহ, এইবার খারাপ হয়েছে তাহলে আমি আরেকবার দিই। কিন্তু আপনি যদি এই অক্টোবরের পরে এসে এই ধরনের স্ট্যান্ডার্ডাইজ টেস্টে বসেন, তাইলে কিন্তু আপনি আর হচ্ছে এনাফ টাইম পাবেন না যদি আপনার সামহাও পরীক্ষাটা খারাপ হয়। সো এই জন্য আমি বলছি যে আর্লি প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএস হায়ার স্টাডি। দেন আপনি যখন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো দিলেন, অ্যাট এ টাইম আপনার উচিত যদি আমাদের ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হবে। সেন্ট্রালি অ্যাপ্লাই করার জন্য ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। সো স্টেটমেন্ট অফ পারপাসটাও ড্রাফট করা শুরু করা উচিত। স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে আমরা এর পরে আলোচনা করব। সো স্টেটমেন্ট অফ পারপাসটাও অ্যাট এ টাইম আপনাকে ড্রাফট করে ফেলা উচিত। দেন অক্টোবর টু ডিসেম্বর, এই যে টাইম ফ্রেমটা হইতেছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার রাখা উচিত। তো আমেরিকাতে দুই ধরনের ডেডলাইন আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। একটাকে বলা হয় প্রায়োরিটি ডেডলাইন, আর একটা হচ্ছে নর্মাল ডেডলাইন। নর্মাল ডেডলাইন মূলত সবগুলো বিশ্ববিদ্যালয়েরই মে পর্যন্ত থাকে, বাট প্রায়োরিটি ডেডলাইন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, যেগুলা ভালো ইউনিভার্সিটি এবং যেগুলাতে হইতেছে ফান্ডিং পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এবং যেগুলোতে হাই রিসার্চ হয়, ওই সমস্ত ইউনিভার্সিটিতে প্রায়োরিটি ডেডলাইন নর্মালি থাকে 15ই ডিসেম্বর। আরো দুইটা প্রায়োরিটি ডেডলাইন থাকে, যেমন জানুয়ারি 1 আর জানুয়ারি 15। বাট মোস্টলি আমাদের উচিত ডিসেম্বর 15কে টার্গেট করা, কারণ ডিসেম্বর 15তে আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলা ডেডলাইন কাভার হয়ে যায়, প্রায়োরিটি ডেডলাইন কাভার হয়ে যায়। ইটস নট যে হইতেছে প্রায়োরিটি ডেডলাইনটার মানে হচ্ছে আপনি যদি প্রায়োরিটি ডেডলাইনের আগে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটাকে তারা বেশি গুরুত্ব দিবে যেটা প্রায়োরিটি ডেডলাইনের পরে আসবে তার থেকে। সো তখন আপনার ফান্ডিং বা অ্যাসিস্ট্যান্টশিপ যেগুলা, এগুলা পাওয়ার প্রবাবিলিটি বাড়ে। নাম্বার 1। আর 2 নম্বর আরেকটা ব্যাপার আছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোলিং বেসিস। অনেক অনেক ইউনিভার্সিটি আছে যারা রোলিং বেসিসে আপনার হইতেছে অ্যাপ্লিকেশন গুলো দেখা শুরু করে। সো আপনি যত আর্লি অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইলটা তাদের আহ, মানে হইতেছে ইভালুয়েট করাও তত দ্রুত হবে এবং আপনার অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার প্রবাবিলিটিও তত বাড়বে। সো এই টাইম ফ্রেম, অক্টোবর টু ডিসেম্বর টাইম ফ্রেমে, ইভেন আমি তো বলি হতেছে যে ডিসেম্বরের দিকেও না না যেতে, ডিসেম্বরের আগে যদি অ্যাপ্লাই করা যায়, মানে লাস্ট টাইমে অ্যাপ্লাই করা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ না। আপনি যত দ্রুত অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার প্রবাবিলিটি বা ফান্ডিং পাওয়ার প্রবাবিলিটি ততখানি বাড়বে। আচ্ছা, দেন মার্চ টু মে এর মধ্যেই আপনি আহ, হচ্ছে হয়তোবা অ্যাডমিশন ডিসিশন পাওয়া যাবেন যে আপনি হচ্ছে অ্যাডমিশন পাইছেন কিনা, আপনি অ্যাসিস্ট্যান্টশিপ পাইছেন কিনা, এই টাইপের ঘটনাগুলো ঘটে যাবে। দেন আপনি I-20 ক্লেম করবেন, আপনাকে I-20 দেওয়া হবে। আপনি ভিসা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করবেন, ভিসা ইন্টারভিউ দিবেন। দেন ইউ আর সেট ইউ আর দেন আপনি আপনার ইন্টেন্ডেড ইউনিভার্সিটিতে চলে আসবেন ওদের। দ্যাটস ইট। এটা হচ্ছে মোটামুটি আমাদের টাইম লাইন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান। আচ্ছা, এরপরে আমাদের যে দুইটা বড় এক্সাম দিতে হয়, একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, যেটা ম্যান্ডেটরি, যে আপনাকে যে কোনো একটা প্রফিসিয়েন্সি এক্সাম দিতেই হবে। আপনি ইদার আইএলটিএস দিতে পারেন অথবা টোফেল দিতে পারেন, অথবা এখন আরো অনেক ইউনিভার্সিটি যেমন ডুওলিঙ্গো, তারপরে পিটি, এই টাইপের যে টেস্ট গুলো আছে এগুলাকেও হইতেছে অ্যাপ্রুভ করে। সো আপনি কোনটা দিচ্ছেন
আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি সেইটার উপরে বেস করে আপনার কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন সেইটাতে সেটা আপনি সিলেক্ট করবেন এবং আপনি দিবেন। আর যদি আইএলটিএস দেন সেই ক্ষেত্রে হইতেছে আইএলটিএস এর নর্মালি গুড স্কোর ধরা হয় 7+। তবে কোনো ব্যান্ড স্কোর 6.5 এর নিচে যাতে ইন্ডিভিজুয়ালি ব্যান্ড স্কোর যাতে 6.5 এর নিচে না আসে, তাইলে এই জিনিস তাইলে আমরা হইতেছে ওই স্কোরটাকে একটা গুড স্কোর ধরি। দেন টোফেলে 90+। আর ডুওলিঙ্গো বা পিটি সম্পর্কে আমার ওই রকম আইডিয়া নাই, যার কারণে আমি ওটা ইনক্লুড করি নাই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি আইএলটিএস বা এই ধরনের প্রফিসিয়েন্সি এক্সামের জন্য আহ, মানে রেজিস্ট্রেশন করতে চান, তাইলে আপনার হচ্ছে অবশ্যই পাসপোর্ট রেডি থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি মানে এগুলোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো ইট ইজ ম্যান্ডেটরি যে আপনি হচ্ছে হায়ার স্টাডিজের জন্য যখন মানে প্ল্যানিং করা শুরু করছেন, শুরুতেই আপনার উচিত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেয় এবং পাসপোর্টটা নিয়ে নেন। সো আপনি তখন সেফ জোনে থাকবেন। দেন স্ট্যান্ডার্ডাইজ একাডেমিক টেস্টের মধ্যে আপনি জিআরই দিতে পারেন। জিআরই দিলে খুবই ভালো। বাট কিছু কিছু আমেরিকান ইউনিভার্সিটি যদিও জিআরই ওয়েব করে রাখছে, কিন্তু জিআরই ওয়েব ইউনিভার্সিটিগুলো সব থেকে বড় সমস্যা হচ্ছে ওইখানে সবাই অ্যাপ্লাই করে। সো ওইখানে কম্পিটিশন অনেক হাই। তো ইটস বেটার যে আপনার হাতে যদি সময় থাকে এবং ইচ্ছা থাকে, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনি জিআরইটা দেন। এবং হইতেছে তাইলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে প্রোফাইলটাও আরো অনেক বেশি স্ট্রং হবে, নাম্বার ওয়ান। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি যদিও বলে ওয়েব, তারপরে বলে হাইলি রেকমেন্ডেড, যে তারা জিআরই দিতে বলে আর কি। তো আপনি যদি দেন তাহলে এটা আপনার প্রোফাইলকে আরো রিচ করবে, আর আপনার মানে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স রেটটাও আরো হাই হবে। দ্যাটস ওয়াই ইটস হাইলি রেকমেন্ডেড যে আপনি জিআরই দেন। আচ্ছা, দেন হইতেছে আহ, আমরা যখন অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশনের জন্য আমাদের হইতেছে কিছু দরকারি কাগজপাতি দরকার, মানে কাগজপাতি বলতে হচ্ছে কিছু জিনিস দরকার হয় যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন প্যাকেজ বলি। এই প্যাকেজের মধ্যে ফার্স্টে আপনাকে আপলোড করতে হয় রেজিউমে বা সিভি, আপনার সিভি। সো আমি তো শুরুতেই বললাম যে আপনার উচিত হইতেছে আপনি যখন হায়ার স্টাডিজ প্ল্যানিং করতেছেন তখনই একটা সিভি তৈরি করে ফেলা, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি এখন কোন পজিশনটায় আছেন। তো আপনার তখন আপনি আপনার মধ্যে এই জিনিসটা বারবার কাজ করবে যে আমার হচ্ছে এই যে আমার সিজিপিএ আছে বাট আমার পাবলিকেশনস নাই, তো তাইলে আমি একটু পাবলিকেশনের কাজ করি। ইভেন না, সব থেকে বেটার হয় আপনি যদি হচ্ছে মানে যারা হইতেছে এখন জুনিয়র ইয়ার গুলোতে আছেন তাদের উচিত হইতেছে যে এখনই সিভি বানায় ফেলা এবং হইতেছে ওইটার উপরে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকা, যে আমার সিভিতে কি কি নাই সেগুলো ডেভেলপ করা। সো আমি অ্যাপ্লিকেশন প্যাকেজে ফার্স্টে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা গুড সিভি। সিভিটা বানান একটা স্ট্রাকচার ফরম্যাটে, অবশ্যই হইতেছে একাডেমিক সিভির জন্য মানে হইতেছে প্রেসক্রাইব যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার ফলো করে আমরা হইতেছে আমাদের সিভি বানাবো। দেন ট্রান্সক্রিপ্ট। সো রুয়েট থেকে আপনার হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট গুলা যেগুলো দরকার আপনার জন্য, এটা অবশ্যই আপনি কোথায় পাবেন? আপনি যে পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলে দেওয়া থাকে যে আপনার কি কি কাগজপাতি লাগবে, যে ট্রান্সক্রিপ্টটা কি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে না আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে, আপনাকে কি ডিরেক্টলি ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হবে, নাকি আপনি হচ্ছে ট্রান্সক্রিপ্টটা শুধুমাত্র স্ক্যান করে আপলোড করে দিবেন তাহলেই হবে ইনিশিয়াল স্টেজে। অবশ্যই আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনি যদি ওইখানে অ্যাডমিশন পান তাহলে তো পাঠাইতে হবেই। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা উম, কিছু কিছু না ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাই বলে যে তোমরা জাস্ট হচ্ছে ইনিশিয়ালি মানে স্ক্রিনিং স্টেজে যখন হচ্ছে অ্যাপ্লাই করতেছি তখন জাস্ট ট্রান্সক্রিপ্টটা আমরা হইতেছে স্ক্যান করে আপলোড করব। এটা আনঅফিসিয়াল আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। সো সেটার জন্য আমাদের ট্রান্সক্রিপ্টটা সংগ্রহ করতে হয়। সো আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার গ্রাজুয়েশনের পর পরে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটস গুলা কালেক্ট করে ফেলবেন, দ্যাটস ইট। দেন আপনার এসওপি, আপনি তো এসওপি ড্রাফট করতেছিলেন এর আগে, আমরা দেখেছি একটা টাইম ফ্রেমে আপনি যখন হইতেছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো দিচ্ছিলেন এট এ টাইম আপনি হইতেছে এসওপিও ড্রাফট করতেছিলেন। তো এসওপি জিনিসটা কি? এসওপিটাই হচ্ছে ওয়ান অফ দ্য মানে ভাইটাল একটা আহ, কি বলে জিনিস, যেটা হচ্ছে আপনাকে বাকি বাকি ক্যান্ডিডেটদের থেকে আলাদা করে ফেলবে। কারণ আপনি ধরেন যে আহ, একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, সেই ইউনিভার্সিটিতে ধরেন ফর এক্সাম্পল 100 জন অ্যাপ্লাই করছে।
100 জনেরই কিন্তু সিভি ওই পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য মানে হইতেছে সেম, মানে তারা কিন্তু মনে করতেছে যে তারা ওই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য। দ্যাটস ওয়াই কিন্তু তারা সেখানে অ্যাপ্লাই করছে, রাইট? কারণ তাদের মানে প্রত্যেকেরই সিজিপিএ ওই রেঞ্জে আছে, যেই রেঞ্জে থাকলে তারা ওই ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট হাই হবে। দ্যাটস ওয়াই তারা অ্যাপ্লাই করছে। ওই ইউনিভার্সিটিতে তাদেরও হয়তো প্রসপেক্টিভ কোনো সুপারভাইজার আছে, যে যারা তাদের পার্টিকুলার রিসার্চ টপিকে কাজ করে। তারপরে তাদেরও হয়তো বা ভালো একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর আছে, যেমন হচ্ছে তাদের জিআরই স্কোর হয়তো ভালো আছে, তাদের আইএলটিএস স্কোর ভালো আছে। দ্যাটস ওয়াই কিন্তু অ্যাপ্লাই করছে। ইটস নট নেসেসারি যে আপনি শুধুমাত্র আপনার একটা ভালো প্রোফাইল আছে, আপনি ওখানে অ্যাপ্লাই করতেছেন, আপনাকে নিয়ে নেওয়া হবে। ইটস নট লাইক দ্যাট। কারণ বাকি যে 100 জন অ্যাপ্লাই করছে, তারাও এরকম ওয়ার্ক করেই দেন হইতেছে ওইখানে অ্যাপ্লাই করছে। তাইলে তাদেরকে বাদ দিয়ে আপনাকে কেন নেওয়া হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আপনাকে সেই জায়গায় আপনার যে যোগ্যতা, আপনার যোগ্যতা তুলে ধরার জায়গাটাই হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা যত মানে পার্সোনাল হবে, আপনি যত সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটায় তুলতে পারবেন, আপনার যে আপনি মানে খুবই চাচ্ছেন যে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন, এবং হচ্ছে আপনার পার্সোনাল যে ব্যাকগ্রাউন্ড, আপনার যে একটা স্টোরি আছে, ইউনিক স্টোরি, এইটা আপনি যে ফুটায় তুলবেন, এইটাই আপনাকে বাকি সবার থেকে আলাদা করে ফেলবে। এবং আম, একটা স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হয়, তার স্ট্রাকচার বিভিন্ন ধরনের, এক একজন এক এক ধরনের কথা বলে, বাট আমার কাছে যেটা মনে হয়, জিনিসটা এক্সট্রিমলি পার্সোনাল। সো আপনি যদি আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনার পার্সোনাল যে টাচ এটা রাখেন, তাইলে যেটা হয় যে আপনার আহ, আহ, যে স্টেটমেন্ট অফ পারপাস আছে এইটা পড়লে, যে পড়বে সে হচ্ছে তখন আপনাকে ফিল করতে পারবে, আপনাকে সামনে দেখতে পারবে যে আচ্ছা এই ছেলেটা আসলেই এরকম। সো আমি মনে হয় জিনিসটা ওইভাবে বুঝাইতে পারতেছি না, বাট ব্যাপারটা এরকমই আর কি, যে এক্সট্রিমলি পার্সোনাল একটা স্টেটমেন্ট অফ পারপাস হলে আপনার অ্যাডমিশন পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সো আপনার এখানে এই স্টেটমেন্ট অফ পারপাসে আপনার স্টোরি থাকবে, আপনি কিভাবে কিভাবে পড়াশোনা করলেন, কিভাবে কিভাবে এত দূর আসলেন, আপনার ভবিষ্যতে গোল কি, সেই গোল অ্যাচিভ করার জন্য এই ইউনিভার্সিটি কিভাবে আপনাকে হেল্প করতে পারে, পার্টিকুলার এই ডিগ্রিটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে। সো এরকম একটা জার্নি আপনাকে তুলে ধরতে হবে পুরা স্টোরিতে। আহ, যাতে এমন ভাবে না হয় যে একটা স্টোরি হুট করে শুরু হয়ে হুট করে শেষ হয়ে গেল, এরকম যাতে মনে না হয়। স্টেটমেন্ট অফ পারপাস লেখার নিয়ম এটাই, যে একটা আপনার লাইফের একটা স্টোরি যেটা চলমান আছে, সেখানে এই পার্টিকুলার ইউনিভার্সিটি পার্টিকুলার ডিপার্টমেন্টটা আপনার একটা কন্ট্রিবিউশন রাখবে, যেটা আপনি লং টার্ম একটা গোল অ্যাচিভ করার জন্য কাজে লাগাইতে পারবেন। এবং এই গোলটাও এমনভাবে ফিক্স করবেন যাতে এটা নট অনলি শুধুমাত্র আপনারই উপকার হয়, একটা বৃহত্তর জায়গার বা গোষ্ঠীর বা এরকম একটা জিনিসের যাতে উপকার হয়, বা ধরেন যে হইতেছে মানব জাতির জন্য কোনো উপকার হয়, এরকম একটা গোল ফিক্স করে দেন সেটার সলিউশন করা উচিত। এরকম একটা ব্যাপার আপনি আপনার এসওপিতে ফুটাই তুলবেন। Then comes the LORs, which is very important, letter of recommendation. Normally পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোস্ট ইউনিভার্সিটি গুলাই তিনটা করে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন চায়। কিছু কিছু ইউনিভার্সিটি ব্যতিক্রম আছে যারা দুইটা দুইটা দিলেই হয়, বাট মোস্টলি তিনটা আপনাকে দিতেই হবে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট 3 জন টিচার যারা আপনাকে আপনার কাজের মাধ্যমে চেনে, ইদার আপনি তাদের সাথে রিসার্চের কাজ করছেন, অথবা হইতেছে তাদের আপনি হচ্ছে ক্লাস করছেন, এই টাইপের যারা আপনাকে মানে আপনার কাজের মাধ্যমে যারা আপনাকে চেনে, এই সমস্ত লোকজন আপনার রেকমেন্ডার হিসেবে কাজ করতে পারে। সো খুবই দরকারি একটা জিনিস এটা হইতেছে আপনার টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক রাখা। কারণ হচ্ছে এখানে কিছু ক্যাচ আছে, যেমন আপনার আহ, হইতে পারে যে আপনাকে আপনার যে টিচারের সাথে কাজ করছেন তার সাথে আপনার আছে, আপনাকে চেনে সে, এবং লেটার অফ রেকমেন্ডেশন দিবে এটাও বলছে। বাট মোস্টলি তো আমাদের দেশে আমাদের লেটার অফ রেকমেন্ডেশন আমরাই লিখি, ঘোস্ট রাইটিং করি, যে আমরা লিখলাম, লিখে হইতেছে স্যারকে দিলাম একটা ড্রাফট, স্যার সেটা হইতেছে হয়তোবা কোনো সময় মন চাইলে একটু এডিট করলো, আবার না করলো, দেন হইতেছে সেটা আপলোড করে দিল, দ্যাটস ইট। কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে, যেমন হইতেছে আপনি যদি তার সাথে খুব ভালো সম্পর্ক থাকে,
ভালো সম্পর্ক থাকলে আপনি কিন্তু তাকে বলতে পারবেন যে স্যার আমি হচ্ছে যে এইটাতে অ্যাপ্লাই করছি, এটাতে একটু কাইন্ডলি হইতেছে আপনি হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশনটা আপলোড করেন। তো তিনি কিন্তু তখন জিনিসটা দ্রুত একটা ব্যবস্থা নেবে। কিন্তু আপনি ধরেন যে হচ্ছে সেরকম কোনো ভালো সম্পর্ক নেই, আপনাকে তেমন একটা চিনে না। এবং আমি অনেককেই চিনি, অনেক বেশ কয়েকজন আমার আছে জুনিয়র, তারা আমাকে এই জিনিসটা বলছে যে তাদের সুপারভাইজারকে সে বলছে যে হচ্ছে স্যার আমার হইতেছে অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তো আমার লেটার অফ রেকমেন্ডেশনটা হচ্ছে আপনি একটু আপলোড করে দেন। তো সেই সুপারভাইজার প্রত্যেকবারই কি করছে যে আজকে ডেডলাইন, তার আগের দিন আপলোড করছে। তো এতে কি হয়, এতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার যখন হইতেছে পুরা যে প্যাকেজ আপনি ধরেন যে হইতেছে সব মেনটেন করলেন, আপনি হইতেছে মানে অক্টোবর নভেম্বরেই অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনার সুপারভাইজার হইতেছে এলওআরটা আপলোড করছে হইতেছে ডিসেম্বর। সো ডিসেম্বরে অ্যাপ্লাই করার হলে কি হলো যে একটা পুরা যখন অ্যাপ্লিকেশন প্যাকেজ যদি রেডি না হয়, তাহলে আপনার ওই মানে অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করা হবে না, হয় না নর্মালি। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি লাভ হলো না যে আপনি অলরেডি অনেক আগে অ্যাপ্লাই করে রাখছেন, বাকি সবগুলা জিনিস আপলোড টাপলোড করে এবং সব কিছু দিয়ে বসে আছেন। কারণ লেটার অফ রেকমেন্ডেশন কিন্তু আপনি চাইলে আপনি সাবমিট করার পরেও আপনি সব আপনার এন্ড থেকে সব সাবমিট করে দিয়েছেন, দেন জাস্ট লেটার অফ রেকমেন্ডেশনের পোর্শনটা যদি ফাঁকা রাখা যায়, যেটা আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার যে রেকমেন্ডার হবে তাকে হইতেছে রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে নিতে পারেন। দ্যাটস ওয়াই ওইটা ফাঁকা রাখা যায়। তো আপনি যদি কমপ্লিট না হয় আপনার যে অ্যাপ্লিকেশন প্যাকেজ, তখন আপনার তো অ্যাপ্লিকেশন রিভিউ হবে। সো তো আপনার তো আলটিমেটলি লাভ হলো না। এই জন্য আমার কথা হইলো যে সার্বিক দিক চিন্তা করলে আপনার উচিত যে আপনার রেকমেন্ডারের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক রাখা, এবং চাইলে যাতে আপনি তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার যে কোনো সময় নিতে পারেন, এই লেভেলের একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করা, যেটা আমাদের দেশে খুব কমন একটা ব্যাপার না। কারণ হইতেছে আমাদের দেশে স্টুডেন্ট এবং টিচারদের মাঝে মাঝে বেশ খানিকটা ব্যারিয়ার থাকে। তো এই জিনিসটা আপনি কিভাবে ডিল করবেন, এটা ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট চেষ্টা করা উচিত আমাদের রেকমেন্ডারদের সাথে একটা ভালো সম্পর্ক যাতে আমাদের সবসময়ই থাকে, সেই চেষ্টাটা করা। আচ্ছা, তারপরের ব্যাপারটা হইতেছে ফাইন্যান্সিং ইওর এডুকেশন ইন ইউএস। সো টিউশনের রেঞ্জ যদি আমি দেখাই, যে দেখা যায় যে পার ইয়ারে আমাদের 20,000 থেকে 60,000, পাবলিক টু প্রাইভেট ইউনিভার্সিটির ওপরে ডিপেন্ড করে আমেরিকাতে এরকম টিউশন ফি থাকে। তো মোস্টলি আপনি যদি যখন পিএইচডি তে আসতেছেন তখন যদি আপনি হইতেছে ফুল ফান্ড নিয়ে আসেন, তাহলে তো আপনার টিউশন ফি থাকতেছেন। বাট অনেকেই আছে যারা চিন্তা করতে পারেন যে হইতেছে আমি সেলফ ফান্ডিং এ পড়াশোনা করতে আসতে চাচ্ছি, তো তাদের জন্য এই জিনিসটা আসলে ম্যাটার করবে। সেটা হইতেছে যে টিউশনের রেঞ্জ কিন্তু এই লেভেলে হয়। সো সেটা আগেই মাথায় নিয়ে দেন আসা উচিত। তো আর এখানে ফান্ডিং এর টাইপ নিয়ে অলরেডি আমরা একটু আগেও ডিসকাস করছি যে এখানে মেরিট বেস কিছু স্কলারশিপ থাকে, অনেক সময় পাওয়া যায়। আর মোস্টলি এখানকার ফান্ডিং হয় হইতেছে অ্যাসিস্ট্যান্টশিপের উপর ভিত্তি করে। ইদার আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাবেন অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাবেন, যেটা আপনার হইতেছে টিউশন ফিও কভার করবে এবং একটা হেলদি স্টাইপেন্ড অ্যামাউন্ট দিবে, যেটাতে আপনি আপনি থাকতে পারবেন। দ্যাটস ইট। আর সেলফ ফান্ডিং এর ক্ষেত্রে এখানে একটা কথা বলা হয়েছে, অ্যাটলিস্ট যদি ফার্স্ট ইয়ারেও যদি আপনি হইতেছে কাভার করতে পারেন, এরকম নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন, আসতে পারেন। সেক্ষেত্রে মানে মেইনলি কি ব্যাপার যে হচ্ছে আপনি যদি আসেন, এখানে আসার পরে আপনার অপরচুনিটি বেড়ে যায়, অনেক ধরনের অপরচুনিটি থাকে। বিশেষ করে ইন্ডিয়ানরা এই কাজটা বেশি করে, যে ওরা চলে আসে ফার্স্টেই, আসার পরে মানে যে কোনো ভাবেই ওদের দেশে আবার লোন নেওয়ার সিস্টেম আছে, এডুকেশন লোন, এই সমস্ত নিয়ে এক সেমিস্টার বা এক ইয়ারের টাকা পয়সা নিয়ে চলে আসে, তারপরে এখানে এসে ম্যানেজ করে। বাট হুইচ ইজ রিয়েলি টাফ। বাংলাদেশিদের জন্য তো আরো টাফ। সো বাংলাদেশিদের জন্য মেইনলি ফোকাস করা উচিত যে আমরা কোনো না কোনো ভাবে অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারি কিনা, তাইলে জীবনটা ইজি হয়। দ্যাটস ইট। দেন আপনার হচ্ছে আসে ভিসা প্রসেসিং। সো আপনি যখন হইতেছে মানে একটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন হইতেছে লেটার পাইলেন, অ্যাকসেপ্টেন্স লেটার পাইলেন, দেন আপনার কাজ হইতেছে I-20 জন্য অ্যাপ্লাই করা। মানে ইউনিভার্সিটিকে বলে যে আমাকে I-20 দিয়ে দাও। সো আপনার যদি কোনো ডেফিসিট না থাকে, ডেফিসিট জিনিসটা কি? I-20 ব্যাপারটা হলো যে ওখানে আপনার এক পাশে থাকে যে হইতেছে আপনার
টিউশন ফি কেমন হবে, আপনার লিভিং এক্সপেন্স কেমন হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স কেমন হবে, এই সমস্ত জিনিসগুলা কত টাকা হবে, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ফিক্স করা থাকে, তাদের ওয়েবসাইটে দেয়া থাকে যে হইতেছে যে এগুলার জন্য একটা বাজেট ধরা থাকে। তো সেই অনুযায়ী আপনার কত টাকা হয়, আপনি কোনো অ্যাসিস্ট্যান্টশিপ পাইছেন কিনা, বা আপনি কোনো হইতেছে স্কলারশিপ পাইছেন কিনা, এইটার টাকা কত হয়। সো লেফট কলামে থাকে আপনার হইতেছে এই সমস্ত জিনিস, যে টিউশন ফি, লিভিং এক্সপেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স, আর রাইট সাইডে থাকবে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ। সো এই যে দুইটার যোগফলের এই এই সাইডের টোটাল, এই সাইডের টোটাল মাইনাস করার পরে আপনার যদি হইতেছে জিরো জিরো থাকে, তাহলে তো জিরো, ভেরি গুড। আর যদি দেখা যায় যে আপনার কিছু টাকা শর্ট আছে, যে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ আপনার পুরো এক্সপেন্সটাকে কাভার করতে পারতেছে না, তো তখন আপনার জন্য সেটাকে আমরা বলি ডেফিসিট। আর যদি হইতেছে এমন হয় যে দেখলাম যে না, আপনার মানে অ্যাসিস্ট্যান্টশিপ এক্সপেন্সের থেকেও বেশি, তো তখন হইতেছে আপনার কাছে কিছু ইয়া থাকবে আর কি, সারপ্লাস থাকবে। সো আপনার এক মানে হইতেছে I-20 তে যদি ডেফিসিট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে পার্টিকুলার অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, যে আমার এই পরিমাণ টাকা আছে। সো ব্যাংকে, সো আপনি সেইটা সহ যদি মেল করেন, দেখবেন যে আপনাকে তখন ওরা ওইটা যাচাই করার পরে আপনাকে একটা I-20 দিবে, এবং ওই যে টাকাটা আপনার আছে ওইটা ওরা I-20 তে অ্যাড করে দিবে, দিয়ে দেখাবে যে ঠিক আছে, এখন আপনার হচ্ছে জিরো জিরো, যে আপনার এক্সপেন্স যত আপনি ততখানি টাকা আপনার কাছে আছে, আপনি অ্যাসিস্ট্যান্টশিপ এবং আপনার পার্সোনাল ফান্ড দিয়ে জিনিসটাকে কাভার করে ফেলছেন। সো আপনি যখন I-20 পাবেন, আপনি I-20 পাওয়ার পরের কাজ হইতেছে, আপনি আপনার I-20-র ওপরে একটা সেভিংস নাম্বার থাকে। সো সেইটার এগেনস্টে আপনাকে হইতেছে $350 পে করতে হবে, যেটাকে আমরা সেভিংস ফি বলি। দেন সেভিংস ফি দেওয়ার পরে আপনার কাজ হইতেছে, এটা আপনার 1 বছরের জন্য অ্যাক্টিভেট হয়ে গেল। দেন আপনার কাজ হচ্ছে DS-160 ফর্ম যেটা আছে, নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, এইটা খুব সুন্দর করে ফিল করা। এইখানে এসে মানুষ অনেক ভুল করে, অনেক মিথ্যা তথ্য দেয়, উইচ ইজ রিয়েলি রং। ওদের কাছে সব আছে, ওরা হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন কেমনে কেমনে কালেক্ট করে রাখে আমি জানি না। বাট আপনি এই জায়গাটাতে যত বেশি মানে লয়াল হবেন এবং জিনিসগুলোকে লজিক্যালি ডিফেন্ড করবেন, তত বেশি আপনার হইতেছে ভিসা পাওয়ার চান্স বাড়বে। সো DS-160 অনেক মানে ভেবে চিন্তে খুব সুন্দর করে এই জিনিসটাকে ফিল করতে হয়, এবং সম্ভবত হইতেছে ভিসা ইন্টারভিউ ডেটে 7 দিন আগে আপনি DS-160 চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। সো এটা খুব গুরুত্বের সাথে দেওয়া উচিত। দেন ভিসা ফি দিতে হয়, ভিসা ফি $185। এটা আপনি দিতে হবে আপনাকে। দেওয়ার পরে আপনি একটা ইন্টারভিউ ডেট নেবেন, ইন্টারভিউ ডেট নিয়ে পার্টিকুলার জায়গায়, মানে এই যে US এমবিসিতে গিয়ে আপনি ভিসা ইন্টারভিউ দেবেন। দেন আপনি দেখতে পারেন যে হইতেছে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না। সো এই জায়গায় যে জিনিসটা বেশি ফোকাস করতে হয় সেটা হইতেছে নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট, মানে হইতেছে আমি ওইখানে যেয়ে থাকবো না। আমি হইতেছে মানে আপনাকে, আপনার যদি থাকার ইচ্ছাও থাকে, আপনি ভিসা ইন্টারভিউর সময় জিনিসটা প্রকাশ করবেন, আপনি লজিক্যালি জিনিসগুলোকে সাজাবেন। ভিসা ইন্টারভিউ এর আগে আপনার কিছু প্রিপারেশন নেওয়া উচিত, যে আমি কি বলবো, কি ধরনের, কারণ স্যাম্পল কোশ্চেন গুলা কিন্তু পাওয়াই যায়। আপনি যে কোনো একটা ওয়েবসাইট, মানে যে কোনো একটা গ্রুপে ঘুরলেই আপনি দেখতে পারবেন যে হইতেছে ভিসা ইন্টারভিউ কি কি ধরনের কোশ্চেন করে, সেগুলোর একটা মোটামুটি যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে ওর মধ্যে মাঝখান থেকে একটা দুইটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করছে। সো আপনি যদি আগে থেকে একটু প্র্যাকটিস করে যান, একটু প্রিপারেশন নিয়ে যান, তাইলে দেখবেন যে আপনি আর ভুল করতেছেন না। মানুষ যে এই ভুলটা করে, যে ভিসা ইন্টারভিউর জন্য প্রিপারেশন ছাড়া গিয়ে উল্টাপাল্টা বলে ফেলে, এবং ওই জায়গায় যায় ঘাবড়ায় গিয়ে আলটিমেটলি একটা ব্লান্ডার করে ফেলে। সো দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে হইতেছে আমি ওইখানে গিয়ে থাকবো না, আমার হচ্ছে স্ট্রং টাই আছে দেশের সাথে, আমার এখানে ফ্যামিলি আছে, আমার এখানে কিছু এমন কিছু আছে যে আমি ব্যাক করবোই। দেন হইতেছে আপনি হইতেছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যে এইটাও আপনাকে লজিক্যালি সাজাইতে হবে। বিশেষ করে যদি আপনার ফুল ফান্ড থাকে, তাইলে তো কথাই নাই, তাইলে মানে ফাইন্যান্সিয়ালি আপনাকে খুব একটা বদার করবে না। বাট আপনার যদি ডেফিসিট থাকে, সেই ক্ষেত্রে আপনি ডেফিসিটটা কিভাবে কাভার করবেন, সেটা আপনাকে দেখতে হবে। যেমন হইতেছে আপনি তো, আপনার হয়তো ডেফিসিট আছে, আপনি বলতেছেন যে আমার হইতেছে ফুফা হইতেছে এই আমার ডেফিসিটের টাকা দিবে। তো এইটা তো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, যে আপনার বাবা বাবা বাইচে আছে, সে টাকা না দিয়ে আপনার ফুফা কেন টাকা দিবে, ফর এক্সাম্পল বলতেছি। সো জিনিসটাকে আপনাকে লজিক্যাল করে তুলতে হবে, যে হইতেছে আপনার যে ডেফিসিট আছে, আপনার হয়তো পার্সোনাল ফান্ড নাই, আপনার টাকা পয়সা নাই, আপনি কেবল গ্রাজুয়েট করছেন, চাকরি বাকরিও করেন নাই। সো সেই টাকাটা আপনাকে কে দিচ্ছে? আপনার বাবা যদি দেয়, তাহলে কিন্তু জিনিসটা খুব বেশি লজিক্যাল।
সো এরকম করে চিন্তা করে আপনাকে বের করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা কিভাবে শো করবেন আপনার ভিসা ইন্টারভিউ এর সময়। সো এটা হচ্ছে কি কি ফোকাস, এই দুইটা জিনিস, নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। দেন কিছু কমন চ্যালেঞ্জেস যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হয় সেটা নিয়ে যদি আমি ডিসকাস করি, তাহলে ফার্স্টে আছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ওয়েজ এভুলেশন করতে হয় আপনার ট্রান্সক্রিপ্টের, যে বাংলাদেশি ডিগ্রি যে আপনি যেটা নিছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কিরকম। কিছু কিছু ইউনিভার্সিটি চায় যে যারা, যদিও ইঞ্জিনিয়ারিং থেকে যে ডিগ্রিগুলো দেওয়া হয় বাংলাদেশের চারটা প্রকৌশল থেকে, তাদের খুব কমই ওয়েজ এভুলেশন করা লাগে, তারপরেও কিছু কিছু ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি এই ধরনের এভুলেশন সিস্টেম। তো ওয়েজ এভলিউশন করাটা কিন্তু একটু মানে ঝক্কির ব্যাপার আছে আর কি। কারণ হইতেছে এখানে ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি হইতেছে মেইল টেইল করতে হয়। সো যদিও আমি ওয়েজ কোনোদিন করাই নাই, তারপরেও আমি যতটুকু শুনছি সেখান থেকেই বলতেছি যে আপনি এটা টাইম নিয়ে করেন আর কি, আপনার হাতে যাতে এনাফ টাইম থাকে যে ওয়েস এভলিউশন করার জন্য। কারণ আমাদের আমরা জানি যে আমাদের অফিস কতটা অ্যাক্টিভ, অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার কারণে দেখা যায় যে আমাদের কাজগুলো অনেক স্লো হয়। সো দ্যাটস ওয়াই আপনাকে এই দায়িত্ব নিজে থেকেই নিতে হবে। নিজে থেকে নিয়ে কিভাবে আপনি করলে আপনার জিনিসগুলো মানে ইজি হয় সে মানে ব্যবস্থা আপনাকে নিজেকেই করতে হবে। সো আপনার মাথায় রাখতে হবে যে আপনি ওয়েস এভুলেশন ঠিকঠাক করতেছেন। দেন ব্যাংক স্টেটমেন্ট তো ম্যানেজ করা অনেকের পক্ষেই দেখা যায় যে টাফ হয়ে যায়। সো ওইটাকেও কিভাবে লজিক্যালি ডিফেন্ড করা যায় সেটার ব্যবস্থা নিতে হবে, যদি মানে ডেফিসিট আসে আর কি। এর জন্য আগে থেকেই কিছু মানে হচ্ছে সিস্টেম করে রাখা দরকার। যদি আপনি ধরেন আপনার ফুল ফান্ড আসলে তো কথা নাই, বাট আপনার যদি সামাও ডেফিসিট চলে আসে তখন কি করবেন? মানে আপনি এত দ্রুততম সময়ে I-20 পাইছেন যে হইতেছে দেখা যাচ্ছে যে তখন আর আপনি টাকা ম্যানেজ করতে পারতেছেন না, বা অনেক বেশি হ্যাসেলের মধ্যে পড়ে গেছেন, এরকম যাতে না হয়। আপনার যাতে একটা ব্যাকআপ অপশন আগে থেকেই থাকে, লাগুক আর না লাগুক আমার কিছু অপশন আমি করে রাখলাম। সো ব্যাংক স্টেটমেন্টটা ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা উচিত। অ্যান্ড দেন দ্য ভিসা ইন্টারভিউ এর জন্য আপনাকে হইতেছে যেটা বললাম যে হচ্ছে অনেস্ট হবেন, কনসাইজ অ্যান্সার দিবেন, এবং হচ্ছে আপনার দেশের সাথে আপনার টাই যে আছে, কান্ট্রি টাই, এই জিনিসটা ফোটায় তুলবেন। সো সোজা কথায় প্রিপারেশন নিয়ে যাবেন। আর কিছু প্রো টিপস সাকসেসের জন্য, মানে হচ্ছে হায়ার স্টাডিজ, মানে আমেরিকা হায়ার স্টাডিজ করতে আসার জন্য কিছু হচ্ছে টিপস, যেমন হইতেছে বিশেষ করে এই জিনিসটা যারা হইতেছে এখন ফার্স্ট ইয়ারে আসি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসি তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা যে আপনি মানে আমেরিকাতে হায়ার স্টাডিজ করতে আসতেছেন, ফর এক্সাম্পল পিএইচডিতে আসতে আসতে চাচ্ছেন আপনি। সো পিএইচডি ইজ কমপ্লিটলি একটা কোর্স বা হচ্ছে এমন একটা ডিগ্রি যেটা ডিপেন্ডই করে আপনার রিসার্চ অ্যাবিলিটির উপর। সো আপনি যদি হচ্ছে ঠিকই করে থাকেন যে আপনি আপনার লাইফে হইতেছে পিএইচডি করবেন, বা হইতেছে আপনি একাডেমিয়াতে যাবেন, বা রিসার্চ রিলেটেড কোনো একটা প্যাথে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রিসার্চ শেখাটা বাধ্যতামূলক। সো আপনি যদি আপনার আর্লি যে স্টেজগুলো আছে, যেমন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে যদি আপনি এই জিনিসগুলো শেখা শুরু করেন, তাইলে কিন্তু আপনার জন্য খুবই ভালো। যে আপনি ধরেন যে যদি সেকেন্ড ইয়ার থেকে রিসার্চ শেখা শুরু করলেন, শুরু করার পরে দেখবেন যে আপনি ফোর্থ ইয়ারে যে আপনার পাবলিকেশন হয়ে গেল। সো এইটা কিন্তু আপনার প্রোফাইলে অনেক ভালো একটা ভ্যালু অ্যাড করলো, যে আপনি আপনার সিভিতে বেশ কিছু পাবলিকেশন দেখাইতে পারতেছেন। সো এইখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন হইতেছে বাংলাদেশের, আমি যে জিনিসটা বিশেষ করে এখন লক্ষ্য করি আরো ভালোভাবে, যে অনেকেরই টেন্ডেন্সি থাকে শুধুমাত্র পাবলিকেশন করা। তাদের ধারণা যে যদি আমি খুব বেশি মানে আমার পাবলিকেশন থাকলেই আমি হচ্ছে মানে আমাকে মনে হয় লোকজন তুইলা নিয়ে যাওয়ার জন্য, মানে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য বসে আছে। ইটস নট লাইক দ্যাট। রিসার্চ মানে আপনাকে ওই ফিল্ডে হইতেছে পার্টিকুলারলি যে জায়গায় কাজ করতেছেন সেই কাজের জায়গাটাতে হইতেছে আপনার অনেক বেশি এক্সপার্টিজ আসতে হবে, ওই বিষয়ে আপনার অনেক বেশি নলেজ থাকতে হবে। কারণ হইতেছে আপনি যখন আমেরিকাতে আসেন, আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করেন আর প্রফেসর ম্যানেজ করে আসেন, দুই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। যদি না আপনার কপাল খুব ভালো হয় যে আপনি ডিরেক্ট অ্যাডমিশন পেয়ে গেছেন। কারণ সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, মানে ম্যাক্সিমাম যারা আসে সবাইকে ইন্টারভিউ দিয়েই আসতে হয়। আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করলেও ইন্টারভিউ দিতে হয়, আপনি যদি হইতেছে প্রফেসর ম্যানেজ করেন তাহলে তো কথাই নেই, আপনাকে ইন্টারভিউ দিয়েই আসতে হবে। সো আপনি ধরেই নেন যে আপনার ইন্টারভিউ হচ্ছে। সো আপনি ধরেন যে পাবলিকেশন করে রাখছেন চারটা, খুব ভালো ভালো, ইভেন হয়তো Q1 পাবলিকেশনও আছে এর মধ্যে দুই তিনটা।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে এই পাবলিকেশনগুলো হয়েছে, আপনি কোনো একটা গ্রুপের সাথে ছিলেন, সেই গ্রুপের সাথে হইতেছে গ্রুপের লোকজন কাজ করতে, আপনি শুধু ওই গ্রুপে ছিলেন, তেমন কিছুই করেন নাই, বাট আপনার নামটা চলে আসছে। এইটা কিন্তু আরো মানে জিনিসটা কিন্তু আরো বেশি খারাপ। আপনার পাবলিকেশনের যে রেকর্ড, এটা আপনাকে একটা ইন্টারভিউ পাইতে হেল্প করতে পারে, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউয়ে কিন্তু আপনার নিজেকে প্রুভ করার দায়িত্ব আপনার। আপনি যদি ইন্টারভিউ নিজেকে নিজে প্রুফ করতে পারেন, তাইলেই আপনি সেই পার্টিকুলার পজিশনটা হোল্ড করতে পারবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি রিসার্চ শেখেন। রিসার্চটা হচ্ছে শেখেন। রিসার্চটা যদি শেখেন, তাইলে আপনি হচ্ছে নট অনলি শুধুমাত্র অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে না, যে এখানে আসার পরে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। যে কারণ হইতেছে আপনি যদি মানে রিসার্চটা না শিখে কোনোভাবে সামহাও বাইপাস করে যদি চলেও আসেন, এখানে আসার পরে কিন্তু টিকতে পারবেন না এখানে। মানে হইতেছে এখানকার মানে কালচারটাই ওরকম যে আপনি যদি কিছু না জানেন, ওই পরে আসলে আপনি শিখবেনই, এখানে আসার পরেও শিখবেন, কিন্তু আপনার লাইফটা অনেক বেশি হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হইতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে আসি, তারা রিসার্চটা স্টার্ট করি, মানে শেখা শুরু করি। শিখতে শিখতে যাতে একটা একটা স্টেজে যাইতে পারি, কোনো একটা পার্টিকুলার টপিকে যাতে আমার একটা ভালো নলেজ হয়, যেটাতেই আমি ভবিষ্যতে আরো কাজ করব, এরকম একটা প্ল্যান নিয়ে আগাইতে থাকি, কিছু না কিছু শিখি। তাইলে দেখা যাবে যে আলটিমেটলি আমরা আমাদের লাইফটা ইজি হয়ে গেছে। ইভেন অ্যাডমিশনের টাইমে, অ্যাডমিশন থেকে আসার, এখানে আসার পরে। আচ্ছা, দেন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেইলিং প্রফেসর, প্রফেসরদেরকে ইমেইল করা। উম, এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে আমরা যখন হইতেছে ওই যে একটা পোর্শন দেখালাম যে যে ফল 27-এর জন্য অ্যাপ্লাই করবে, সে যখন ফার্স্টে হইতেছে আমরা জানুয়ারি থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত, প্রবাবলি জুন অর সামথিং, যে আমরা হইতেছে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং করতেছি। তো ইউনিভার্সিটি শর্ট লিস্টিং করার সময় আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার ইউনিভার্সিটি যদি আমার প্রোফাইলের সাথে অ্যালাইন্ড হয়, যে হ্যাঁ আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, তাইলে আমার সেকেন্ড কাজ হচ্ছে ওই ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতে চাই, সেই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি লিস্ট দেখা, এবং সেই ফ্যাকাল্টিদের মধ্যে থেকে যারা আমার কাজের সাথে অ্যালাইন, বা আমি প্রিভিয়াসলি যে সমস্ত রিসার্চের কাজ করছি, বা আমি যে সমস্ত কাজ পারি, বা যে সমস্ত সেক্টর আমার ভাল লাগে, এরকম জায়গাগুলোর সাথে অ্যালাইন্ড কাজ করে এরকম সুপারভাইজার গুলাকে শর্ট লিস্ট করে ফেলা। তো তারাই হচ্ছে আপনার প্রসপেক্টিভ সুপারভাইজার হইতে পারবে। সো এই সমস্ত প্রসপেক্টিভ সুপারভাইজারকে শর্ট লিস্টিং করে আপনার কাজ হচ্ছে কি ফালায় রাখবেন? নো, আপনি হইতেছে তাদেরকে হইতেছে তাদের প্রোফাইল পড়ান। প্রোফাইল পড়ার পরে তারা কি কি ধরনের কাজ করতেছে, অনগোয়িং কি কি কাজ চলতেছে তাদের ল্যাবে, এ সম্পর্কে একটা আইডিয়া নেন। তাদের আহ, মানে মোস্ট রিসেন্ট, ফর এক্সাম্পল আপনি এখন 2026-এ জিনিসটা খুঁজতেছে, তো 2026-এ তো এখন কেবল শুরু হলো, 2025-এ তাদের কি পেপার পাবলিশ হয়েছে, বা 2026-এও যদি আপনি কিছুদিন পরে যে করেন, দেখবেন যে কিছু পাবলিকেশন তাদের অলরেডি হয়ে গেছে 2026-এ। সো তারা কি কি কাজ করতেছে, এই যে মোস্ট রিসেন্ট টাইমে তারা কি কি কাজ করতেছে, তাদের ল্যাবে কি কাজ হচ্ছে, এই সমস্ত একটু পড়াশোনা করেন। পড়াশোনা করে আপনি সেইখানে কিভাবে নিজেকে ফিট করতে পারেন, এইটা যদি আপনি হচ্ছে মানে অ্যালাইন করে যদি একটা ইমেইল লিখতে পারেন, তাইলে দেখবেন যে আপনার পার্টিকুলার সুপারভাইজার মানে প্রসপেক্টিভ সুপারভাইজারের কাছ থেকে রেসপন্স পাওয়ার মানে পসিবিলিটি বেড়ে যায়। দেন বাকিটা তো বললামই, যে আপনার ওই ফিল্ডে যেহেতু নলেজ অলরেডি আছে, তাহলে আপনি হয়তো বা একটা ইন্টারভিউ কল পাবেন। ইন্টারভিউ যদি আপনি আপনাকে প্রুভ করতে পারেন, তাহলে ইটস হাই লাইকলি যে আপনি একটা অ্যাসিস্ট্যান্টশিপ সেখানে সিকিউর করতে পারবেন, এবং আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। সো ইমেইলিং ইজ আ ভেরি পাওয়ারফুল টুল এই জার্নিতে। সো এটা আপনাকে শিখতেই হবে। আর এটা যত ইজিলি আমি বললাম, এটা করতে যাওয়াটা তো ঠিক ততটাই ডিফিকাল্ট, কারণ হইতেছে একটা পার্টিকুলার মানে প্রফেসরের প্রোফাইল পড়ে সেটা বুঝে দেন আপনার সাথে আপনার মানে যে এক্সপিরিয়েন্স সেটা অ্যালাইন করে মেইল করা, ইটস খুব সোজা কাজ না। আপনি চাইলেও দিনে খুব বেশি মেইল করতে পারবেন না, আপনি হতাশ হয়ে যাইতে থাকবেন। সো জিনিসটা যত দ্রুত, মানে আপনি যত বেশি করবেন তত দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স তত বাড়তেছে, আপনি তত ভালো ইমেল করতে পারতেছেন। সো আমার কথা হলো যে আপনি শুরু করেন, এবং হইতেছে আর্লি শুরু করেন, এবং এটার পিছিয়ে সময় দেন। তারপরে ধরেন যে আমরা যখন সেন্ট্রালি অ্যাপ্লাই করব ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে আমরা নর্মালি 6টা থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য
সাজেস্ট করি। আর হইতেছে এই 6 থেকে 10টা যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, এই ইউনিভার্সিটি গুলাকে আমরা সাজাই মূলত হইতেছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হইতেছে, ধরেন যে আমি যদি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তাইলে আমি মোস্টলি দেখা যাচ্ছে যে একটা বা দুইটা ইউনিভার্সিটি এমন অ্যাপ্লাই করব যেগুলো হইতেছে আমার রেঞ্জের থেকে একটু হাই। যে হইতে পারে যে আমি, আমার লাক ভালো, আমি হঠাৎ চান্স পেয়ে গেলাম, এই যে একটা চান্স নেয়া, এরকম একটা ব্যাপার। আবার কিছু ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লাই করা উচিত যেগুলো হইতেছে আপনার প্রোফাইলের সাথে একদম অ্যালাইন, যে আপনার এখানে হবেই, হওয়ার সম্ভব, মানে হবেই বলতে মানে হবেই না, সম্ভাবনা অনেক বেশি, পার্সেন্টেজটা অনেক হাই। আরেকটা, আর কিছু ইউনিভার্সিটি থাকবে, যেমন ধরেন যে একটা দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন যেখানে অবশ্যই আপনার হবে, মানে আপনার প্রোফাইল যদি হইতেছে যে রেঞ্জে আছে ওই রেঞ্জের থেকে একটু নিচে, তো সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তো আপনার ওইখানে অ্যাকসেপ্টেন্স হওয়ার প্রবাবিলিটি মানে অলমোস্ট 100। সো এরকম কিছু সেফ ইউনিভার্সিটিতেও আপনার অ্যাপ্লাই করা উচিত। অ্যান্ড লাস্টলি আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে মোস্টলি মানে মানে মোরলেস দেখা যায় যে $50 to $150 লাগে, মানে $50 থেকে $150। সো বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, এটা টাকা নিতান্তই কম না, অনেক টাকা। সো আপনার খুঁজে দেখা উচিত যে কোন কোন ইউনিভার্সিটি গুলা হইতেছে কি কিভাবে হইতেছে, মানে ওদের কিছু সিস্টেম আছে যে অ্যাপ্লিকেশন ফি ওয়েব করে নেওয়া। অথবা গ্রেড কোঅর্ডিনেটরকে মেইল দিতে পারেন যে আমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ওয়েব তোমাদের আছে কিনা, এরকম যদি থাকে তাহলে অ্যাপ্লাই করে দিলেন। আবার হইতেছে কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন হইতেছে রাইস ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, রাইসের হইতেছে ওরা নভেম্বর 15 থেকে হইতেছে 30 পর্যন্ত, এই 2 উইক কেউ যদি অ্যাপ্লাই করে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ফ্রি ওয়েব করে দেওয়া থাকে। এরকম যে ইনফরমেশন গুলো কালেক্ট করা ট্রাই করতে হবে, ট্রাই করে হচ্ছে আর একটা জিনিস, এটা হচ্ছে মেনি স্কুল ওয়েব ফিস ইফ ইউ অ্যাটেন্ড দেয়ার ওয়েবিনার। এক্স্যাক্টলি, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে তারা কিছু অ্যাডমিশন রিলেটেড ওয়েবিনার করে, এবং বলা থাকে যে ওয়েবিনারে যদি কেউ মানে জয়েন করে, তো তাইলে ওরা ওইখানে কিছু প্রোমো কোড টাইপের বা কিছু একটা দেয়, যেটা আপনি পরে ইউজ করলে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফি ওয়েব হয়ে গেছে। তো এগুলাও আপনি খোঁজ খবর রাখতে পারেন। মেইনলি আপনি যখন হইতেছে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং করতেছেন শুরুতে, তখনই এই জিনিসগুলো দেখে রাখবেন যে কোথায় কি হচ্ছে, এবং এগুলা এই ডেডলাইন মানে কোন দিন ওয়েবিনার হবে না হবে, এগুলো তো ওরা অনেক আগেই পাবলিশ করে রাখে তাদের ওয়েবসাইটে। সো আপনি সেগুলো নোট নিয়ে রাখতে পারেন, এবং সেই পার্টিকুলার ডেটে গিয়ে আপনি জয়েন করে ওইখান থেকে প্রোমো কোডটা নিয়ে নিতে পারেন। সো এটা একটা জিনিস। বাট আপনার কিন্তু মাথায় রাখা উচিত অ্যাপ্লিকেশন ফি নর্মালি $50 থেকে $150 মধ্যে হয়, এবং মোস্টলি দেখবেন ওটা 100-র কাছাকাছি। আর যেগুলা ভালো স্টেট, যে স্টেট গুলা হচ্ছে একটু রিচ, সেইখানকার অ্যাপ্লিকেশন ফি তো আকাশচুম্বী। সো বি কেয়ারফুল। সো এই ছিল মূলত আমাদের হইতেছে কি বলে টেকনিক্যাল কথাবার্তা, যে হইতেছে কি কি মানে একটা অ্যাপ্লিকেশন জার্নি কখন থেকে শুরু হবে, কিভাবে হবে, কি কি লাগবে, কি কি জিনিস আমাদের করা উচিত, কি কি না করা উচিত, এই টাইপের আলোচনা। আর আমি যদি আমার হায়ার স্টাডিজ এর জার্নিটা শেয়ার করি, সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে ছোট্ট করে, সেটা হচ্ছে যে যেমন আমি যখন রুয়েটে ভর্তি হই ফার্স্ট ইয়ারে আমি অনেক রেজাল্ট খারাপ করছিলাম আর কি। তো রেজাল্ট খারাপ করার পরে কিন্তু আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি হচ্ছে হায়ার স্টাডিজ মানে যাবো আর কি। তো যখন আমি দেখলাম যে আমার সিজিপিএ বেশ একটা ভালো না ফার্স্ট ইয়ারের পরে, তো দেন আমি তখন থেকেই হচ্ছে, তখন আবার কোভিড চলে আসছিল। তো আমি একটু চিন্তা করার সময় পাইছিলাম, এই জন্য কোভিড আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছিল। তো চিন্তা করার পরে দেন আমি সেই সময় ক্লাস 2-1 থেকে আমার সিজিপি এর উপরে বেশি ফোকাস করছিলাম। প্লাস অ্যাট এ টাইম আমি দেখছিলাম যে আমি শুধুমাত্র যদি সিজিপি এর উপরেও ফোকাস করি তাহলে আমি কাভার করতে পারবো না। কারণ আমার যে সিজিপিএ এখন আছে, এখান থেকে একটা ডিসেন্ট সিজিপিএ তে নিয়ে যাইতে গেলেও আমি খুব বেশি দূর নিয়ে যাইতে পারবো না, কারণ একবার সিজিপিএ ডাউন হলে এটা তোলা অনেক কঠিন। এই জন্য ফার্স্ট ইয়ারে যারা আছি তাদের জন্য আমার জীবন থেকে নেওয়া সাজেশন হচ্ছে আপনি 1-1 এবং 1-2 এ মানে সর্বোচ্চ চেষ্টা করেন, কারণ এই দুইটা সেমিস্টার খুবই ইজি সেমিস্টার। এই দুইটা সেমিস্টারের রেজাল্ট তোলা খুবই সোজা, কিন্তু আমরা ওই যে ইউনিভার্সিটিতে আসার পরে আহ, কি কি সব করে বেড়াই, যার কারণে দেখা যায় যে আসলে আমরা ওই সময় রেজাল্ট খুব একটা তুলতে পারি না। আর ওই সময় রেজাল্ট তুলতে না পারলে পরবর্তী সেমিস্টার গুলোতে রেজাল্ট তোলা খুবই টাফ হয়ে যায়। সো
এটা রেকমেন্ডেশন থাকবে। তার দেন আমি হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে আসলাম তখন আমি হচ্ছে আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে আমি রিসার্চ শেখা শুরু করি যে কিভাবে রিসার্চ করা যায়। সো সেই সময় আমি হইতেছে ফার্স্ট আমি রুয়েট হায়ার স্টাডি, মানে তখন তো হায়ার স্টাডি সোসাইটি ছিল না, ওই যে কমন রুম, কমন রুমে আমাদের হচ্ছে 09-এর এক আপু, উনি টেক্সাস স্টেটে আছেন এখন, ওনার জোহরা আপু। তো উনি, ওনার কাছে আমি হইতেছে ফার্স্ট, উনি বলছিল যে উনি কিছু লোকজনকে এরকম রিসার্চ শেখাবে। সো উনি আমাদের হচ্ছে 5 থেকে 7টা সেশন নিছিল, মনে আছে আমার এখন। সো আমি ওনার ওই 5-7টা সেশন খুব ভালো করে করছিলাম, এবং উনি কিছু টাস্ক অ্যাসাইন করছিলেন এবং টাস্ক গুলো হইতেছে আমি ফুলফিল করছিলাম, এবং আমি আমার রিসার্চটা ওইখান থেকেই শেখা শুরু করছিলাম। দেন আমি হইতেছে যখন ওইটা শিখছি, তারপরে আপু হচ্ছে আমাকে একটা রিভিউ আর্টিকেল টাইপ, এরকম একটা রিভিউ আর্টিকেল টাইপের কাজ করার সুযোগ দিয়েছিল। উনিও ম্যাটেরিয়াল সায়েন্সে এখানে হইতেছে পিএইচডি করতেছে আর কি। তো দেন হইতেছে হঠাৎ করে তার সাথে আমার কানেকশন লস্ট হয়ে যায়, সামহাও উনি হয়তো বা বিজি হয়ে গেছেন বা সামথিং লাইক দ্যাট। বাট আমি ওই যে ওইখান থেকে যে কিকটা পাইছি 2-1, দেন আমি ওইখান থেকে আস্তে 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 রিসার্চ শিখছি নিজে নিজে নিজে। তারপরে টিচারদের কাছে গেছি, অনেকে বলে যে টিচারদের কাছে গেলে তারা তাদের আমাদেরকে সুযোগ দেন। এখন কথা হচ্ছে যে রুয়েটে, আহ, রুয়েট না, আপনি যে কোনো জায়গায় যান, আপনি যদি যাই একজন টিচারকে বলেন যে স্যার আমাকে একটা রিসার্চের কাজ দেন, আপনাকে কেন দিবে? কারণ হইতেছে আপনি তো হইতেছে ধরেন যে কিছুই জানেন, তাই না? বাট আমি যখন গেছি, আমাকে কিন্তু কাজ দিতে কেন দিছে, কারণ আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল। আমি শুরুতেই যা বলি নাই যে স্যার আমাকে কাজ দেন, আমি শুরুতে যা তাকে বলছি যে স্যার আমি এই এই জিনিস পারি, দেখেন এই এই জিনিসগুলো কাজে লাগে কিনা। সো আমার তখন ফ্যাকাল্টি, মানে আমার তখন ওইখানে ফ্যাকাল্টি ছিল নাসিম রোকন স্যার। তো উনি আমাকে হইতেছে পরবর্তীতে বলছে, হ্যাঁ তুমি তো তাইলে অনেক কিছুই শিখছো মোটামুটি, একটা বেসিক, তো তুমি তো চাইলে এখন রিসার্চ করতে পারো। সো দেন আমি স্যারের সাথে সেই 3-1 থেকে হইতেছে কমপ্লিটলি ল্যাবে রিসার্চের কাজ শুরু করি। অ্যাট দ্য মিন টাইম আমি হইতেছে আরেকটা কাজ পাইছিলাম, সেটা হচ্ছে ওকলাহোমার এক বড় ভাই ছিল, উনি পিএইচডি করতেছিলেন, ওনার সাথে রিসার্চ পেপারে কাজ করছি। সো এই যে আমি জার্নিটা শুরু করছি, দেন হইতেছে আমি আমার রিসার্চ প্যারালালি আমি আমার রিসার্চের কাজ করতাম, আর হইতেছে এইদিকে সিজিপিএ বানানোর ট্রাই করতাম। এট দ্য এন্ডে আমার কিন্তু হইতেছে 4-1-এ আসার পরে আমার পাবলিকেশন হয়ে যায় মাশাআল্লাহ। তো 4-1-এ পাবলিকেশন করার পরে, পাবলিকেশন যখন হয়ে গেছে তখন হইতেছে আমি হইতেছে আমার সিভিটা রেডি করে ফেলছি এট দ্য মিন টাইম। ইভেন আমার সিভি আমি হইতেছে আশিক ভাইকে দিয়েও রিভিউ করাইছিলাম, উনি আমার সিভি রিভিউ করে দিছিলেন ভাই। ইভেন আমি যখন হচ্ছে মেইল, ইমেইল করা শুরু করছিলাম প্রফেসরদের, আমার ইমেইলের ফরম্যাটিংটাও ভাইকে দিয়ে আমি রিভিউ করাইছিলাম। সো ভাই আমার ইমেইলের ফরম্যাটিং, এবং ভাইয়ের ওই ইমেইল দিয়ে আমি বিভিন্ন, মানে বেশ কয়েকটা জায়গা থেকে ভালো রেসপন্স হয়েছিলেন। সো এই তো, দেন আমি ফোর্থ ইয়ারে আসার পর, ফোর্থ ইয়ারে যখন আমি সিভি হচ্ছে রেডি করে আমি হচ্ছে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং করি, এবং আমার প্রসপেক্টিভ যে সুপারভাইজারদেরকে মেইল দেওয়া শুরু করি। ইন্টারেস্টিংলি আমি হইতেছে 4-2-এই দুইটা হইতেছে ইন্টারভিউ কল পাই, যদিও পরবর্তীতে ওই দুইটার একটাতেও আমার আর যাওয়া হয় নাই। ইউটি ডালাসে আমার সেই বছরই হইতেছে ইয়া হয়েছিল আর কি, পিএইচডি অপরচুনিটি পাইছিলাম। বাট সামহাও নিজের পার্সোনাল কিছু রিজনের কারণে আমি আর যাইতে পারি নাই। কিন্তু ইমিডিয়েটলি ওই, মানে যেই যেই ফলের আগে আমি হচ্ছে আহ, কি বলে গ্রাজুয়েট করতাম ওই ফলে, দেন যখন ওটাতে যাইতে পারলাম না, তারপরের যে ফল, এই যে ফল 2025, এই 2025-এ আমি হইতেছে আসছি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে আমি যে আমার এখনকার যে সুপারভাইজার, তাকে আমি 4-1-এ ইমেইল করছি যে আমি আপনার সাথে কাজ করতে চাই। উনি আমাকে রেসপন্স করছে তারও অনেক পরে। আমি তাকে প্রবাবলি মানে মার্চের দিকে ইমেইল করছিলাম, তিনি আমাকে রেসপন্স করছে নভেম্বরে। সো এখান থেকে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যত বেশি ইমেইল করবেন এবং আপনার ইমেইলটা যত বেশি গোছানো হবে, হইতে পারে যে পার্টিকুলার ওই 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 ইমেইলটা আপনার ওই সুপারভাইজার হয়তোবা তখন রেসপন্স করতেছে না, কিন্তু সে হয়তোবা সেই জিনিসটা তুলে রাখছে, বা কোন একটা জায়গায় শর্ট লিস্ট করে রাখছে আপনাকে, বা হয়তোবা তখন যখন তার লোক লাগবে তখন হয়তো আপনাকে রেসপন্স করবে। বাট আপনি যদি ইমেইলই না করেন তাহলে আপনাকে চিনবে কেন? সো হতাশ হওয়ার কিছু নাই, এই জার্নিটা হচ্ছে অনেক বেশি টাইম সাপেক্ষ ব্যাপার, কারো জন্য অনেক ইজি হয়, কারো জন্য একটু ডিফিকাল্ট হয়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যে লেগে থাকে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আসেই। সো ইট ইজ হাইলি রেকমেন্ডেড যে আপনি হচ্ছে লেগে থাকে, এট দ্য এন্ড দেখে
দেখেন, আপনার তো আর এখানে কেউ টাকাও চাচ্ছে না, বা আপনার কোনো খরচও হচ্ছে না এখানে কিছু, আপনি জাস্ট খালি ইমেইল করেন, বা আপনি আপনার প্রোফাইলটা গোছান, দেখবেন যে একটা সময় আপনি ঠিকই ওই জায়গাটাতে পৌঁছাইতে পারবেন। দেন আমি বাকিটা তো, এখন তো আমি চলেই আসলাম। সো এখান থেকে আমার যে মানে আমার যে জার্নি থেকে যে ক্যাচটা, সেটা হচ্ছে ওইটাই, যে আপনি যদি ঠিকঠাক মতো লেগে থাকেন এবং প্ল্যানিংটা যদি ঠিকঠাক মতো করেন, স্ট্র্যাটেজিক্যালি যদি প্ল্যানটা করেন, তাহলে আপনি হায়ার স্টাডি আপনার জন্য খুব মানে আমেরিকায় হায়ার স্টাডি খুব বেশি কঠিন না, কারণ আমেরিকাকে বলাই হয় ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে আপনার জন্য বহুত অপরচুনিটি আছে। কে কি বললো, ট্রাম্প এসে এ করতেছে ও করতেছে, এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নাই। আপনি জাস্ট খালি আপনার কাজে ফোকাস থাকেন, আপনি দেখবেন যে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে, ভালো ডিপার্টমেন্টে অবশ্যই আপনি একটা ভালো ফান্ডিং নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। বাই। আচ্ছা, ধন্যবাদ শরণকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা এ পর্যায়ে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে চলে যাব। তো আপনাদের কারো যদি প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে চ্যাটে লিখতে পারেন, অথবা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। তারপরে আমরা একে একে আহ, নাম বলে বলে আমরা প্রশ্ন শুনবো এবং আমাদের স্পিকারের কাছ থেকে তার উত্তর জানার চেষ্টা করব। যেহেতু আমিও এখানে বেশ কিছুদিন আছি, যদি কোনোটা মনে হয় যে আমার কিছু যোগ করলে মনে হয়তো বা ভালো হবে, তাহলে আমি যোগ করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন আসছে মাহমুদুল হাসান ভাইয়ের কাছ থেকে। আপনি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আম, ভাই আমার প্রশ্নটা ছিল যে আপনি হচ্ছে যে প্রফেসরে মেইল করার কথা বলতেছেন, মানে এটা তো মানে মাস্টার্সের ক্ষেত্রেও তাই না? তো আম, সেই ক্ষেত্রে হচ্ছে আহ, যদি টিএ হয় তো সেটা না হয় বোঝা গেল যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইয়ে করবে, বাট ওটা যদি আর এর ক্ষেত্রে উনি যদি হচ্ছে অ্যাপ্রুভ করেন, তো সেই ক্ষেত্রে মাস্টার্সের ইয়েটা অ্যাকচুয়ালি মানে কিরকম হয়? যে আমি কোর্স বেসড যে মানে আমার যে কোর্স কারিকুলাম যেগুলো আছে বা কোর্স যেগুলো আছে ওগুলানো আমি কন্টিনিউ করতেছি, এবং একই সাথে হচ্ছে আমি রিসার্চ ওনার ল্যাবে করে দিচ্ছি। জিনিসটা কি এরকম হয়? মানে ওটা কি রিসার্চ বেসড মাস্টার্স হিসেবে কাইন্ড অফ হয়ে যায়, নাকি আমি কোর্স বেসডই করতেছি বাট প্যারালালি ওনার জন্য আমি ল্যাবে এক্সট্রা টাইম দিচ্ছি? আহ এটা খুবই গুড কোয়েশ্চেন আর কি। যে যেটা এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে ওইটা ঠিকই আছে যে আপনাকে কোর্স তো করতেই হচ্ছে, কোর্সের পাশাপাশি আপনি যে হচ্ছে তার ল্যাবেও কিছু কাজ অবশ্যই থাকে, সেই সমস্ত কাজগুলো করবেন। বাট এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আপনার জন্য বেনিফিশিয়াল, সেটা হচ্ছে যে আপনি যে আপনার ফর এক্সাম্পল আপনি থিসিস করবেন। সো আপনি মাস্টার্সে তো আপনাকে একটা ম্যান্ডেটরি থিসিস করতে হবে যদি আপনি রিসার্চ বেস মাস্টার্স করতে চান, রাইট? সো এইটা আপনার ল্যাবে এমন ভাবে ডিজাইন করা হবে যে আপনার থিসিসটা ওনার ল্যাবের যে কাজ ওই কাজের সাথে অ্যালাইন্ড হবে। সো আপনাকে খুব বেশি মানে প্যারাই করতে হবে না আর কি। বাট এর বাইরেও কিছু কাজ অবশ্যই মানে প্রফেসরের ল্যাবে থাকে, যেগুলোতে আপনাকে হেল্প করতে হবে। আহ, ভাই তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ইউএস এর ক্ষেত্রে কি মানে এইরকম রিসার্চ বেস মাস্টার্স এটা কি মানে এই কনসেপ্টটা কি মানে একদম এক্সিস্ট করে, বা হচ্ছে আহ, নাকি ওইটা তখন মানে পিএইচডির দিকে কি ওইটা চলে যায়? না, রিসার্চ বেস মাস্টার্স হচ্ছে বলতে আপনি যেটা বোঝাচ্ছেন বুঝছি আমি, সেটা হচ্ছে হ্যাঁ, এটাকে রিসার্চ বেস মাস্টার্সই বলে। যেমন আমি যেটা করতেছি এটা রিসার্চ বেস মাস্টার্স। সো এখানে হচ্ছে আমাকে আমাকে একটা থিসিস করতে হবে, ম্যান্ডেটরি থিসিস করতে হবে, এবং আমি এটা করব। করার পরে এখানে অপশনও থাকে, আপনি যদি চান যে হচ্ছে আপনি আসার পরে আর করতেছেন না, সেটা হিসাব আলাদা। বাট যেই জিনিসটা এখান থেকে আরেকটা জিনিস বেনিফিট পাবেন আপনি, যদি আপনি রিসার্চ বেস মাস্টার্স করেন, করার পরে যদি আপনি পিএইচডি করতে চান, এবং সেই পিএইচডি তে আপনার যে টপিক হবে, সেই টপিক যদি এইটার আপনার মাস্টার্সের সাথে রিলেটেড হয়, রিলেভেন্ট হয়, তাহলে দেখবেন যে আপনি আপনার পিএইচডি তে কিছু সময় কমে যাবে, কিছু কোর্স ওয়ার্ক এখানকার কোর্স ওয়ার্ক ওখানে অ্যাড করার সুযোগ আছে।
সো যেখানে পিএইচডি করতে আপনার 5 বছর লাগতো, ওখানে হয়তো 4 বছর বা এরকম সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা। আহ, এবং একই সাথে হচ্ছে আমাকে কোর্সও কন্ডাক্ট করতে হবে, এক্স্যাক্টলি। ক্রেডিট ক্রেডিট ইয়েও কন্ডাক্ট করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা। ভাই আপনি হচ্ছে যেরকম একটা বললেন যে হচ্ছে আর এ টি এ, তো মানে রিসার্চ বেস মাস্টার্স বা আপনি যে ইয়েতে যেটা করতেছেন বা এটার ক্ষেত্রে মানে সিনারিওটা মানে কিরকম হয়, যে মানে পসিবিলিটিটা কিরকম হয়, যে মানে সবারই কি আসলে মানে আর এ টি এ ম্যানেজ হয়ে যায় বা মানে এরকম কি হয় নাকি, মানে পসিবিলিটিটা কিরকম থাকে? পসিবিলিটির কথা বলতে, বাংলাদেশ থেকে আমরা যারা আসি, আমরা তো আর সেলফ ফান্ডিং এ আসি না। তো আসি না বলতে, আসে, অনেকেই আসে, বাট মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় স্টুডেন্টরা হচ্ছে আসে কোনো না কোনো ফান্ডিং ম্যানেজ করে। তো ফান্ডিং আপনার ম্যানেজ হবে কিভাবে? ফান্ডিং ম্যানেজ করার উপায় হলো অ্যাসিস্ট্যান্টশিপ। সো আপনি ওইটাই, আপনি এটা শিওর হয়েই আসবেন যে হচ্ছে আপনি আর এবার টিএ পাচ্ছেন। ওটার উপরে বেস করেই দেন আপনি ডিসিশন নেবেন যে আপনি আসতেছেন কি আসতেছেন। আর ভাই এই হচ্ছে মাস্টার্সের পরে আপনার জব সিকিং যে ভিসার যে টাইম বা জব সিকিং যে টাইমটা, মানে এইটা কি রকম পাওয়া যায়? অ্যান্ড হচ্ছে মানে রাইট নাও ইউএস এর ক্ষেত্রে আপনার মানে ফার্দার পরবর্তীতে ইয়ের পসিবিলিটি গুলো কি রকম, মানে আপনার সিটিজেনশিপ হোক বা লং টাইমে থাকার ইয়েগুলান কি, মানে যেরকম অনলাইনে বা ইন্টারনেটে তো এরকম অনেক শোনা যায় যে আসলে মানে দিনকে দিন অনেক ইয়ে হচ্ছে, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে যদি, না আপনারা যেহেতু ওখানে আছেন তো সেখানে থেকে যদি কিছু বলতেন। জবের ব্যাপারে মানে এই ব্যাপারটা আশিক ভাই বেশি ভালো বলতে পারবে, তারপরেও আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আহ, বিশেষ করে এখন তো শুরুতে যে H1B এর যে একটা ইয়া ছিল আর কি, যে হাইপ ছিল, আমরা শুরুতে শুনতেছিলাম যে এখন H1B হচ্ছে একটা ভিসা, যেটা হচ্ছে হুম আপনি হুম এখন যখন আমেরিকা আসবেন তখন হচ্ছে আপনি থাকবেন F1 এ, রাইট? দেন হইতেছে আপনি হইতেছে যখন সিপিটি ওপিটি নিবেন, নিয়ে H1B এ আপনি যখন হইতেছে যাবেন, তখন আপনাকে হচ্ছে আপনি এখানে চাকরি বাকরি করতে পারবেন। তো আপনি যখন H1B মানে মাঝখানে যেটা করলো যে ট্রাম্প, যে আমরা শুনলাম যে বাড়াইছিল, এই, হ্যাঁ টাকা। হ্যাঁ, H1B পেতে গেলে আপনার কোম্পানিকে প্রত্যেক বছর হচ্ছে $1 লাখ করে দিতে হবে। সো হুম পরবর্তীতে আমরা শুনলাম যে জিনিসটা আসলে তাদের জন্য যারা ডিরেক্টলি বাইরে থেকে H1B নিয়ে আসবে, বাট আমেরিকায় যারা এখন অলরেডি স্টুডেন্ট হিসেবে আছে, যারা পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য না। সো H1B একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি হতেছে চাকরি বাকরি শুরু করতে পারেন, এবং H1Bর মাধ্যমে লটারি হয় প্রত্যেক বছর। আহ, সম্ভবত 80,000 জনকে হইতেছে গ্রিন কার্ড দেওয়া হয় এটার মাধ্যমে। এই প্রসেসগুলো আরো ভালো বলতে পারবে আশিক ভাই। আর আপনি যদি পিএইচডি করেন এবং এখানে যদি পিএইচডি থ্রুতে, মানে পিএইচডি থ্রুতে না, যদি আপনি এখানে হচ্ছে গ্রিন কার্ড পেতে চান, আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইবি টু। ইবি টু হুম ভিসা, হুম ইবিটু। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, NIW। তো আপনি যদি, আপনার যদি রিসার্চ প্রোফাইলটা অনেক ভালো থাকে, আপনার যদি ভালো কিছু পাবলিকেশনস থাকে, এবং আপনি যদি কিছু ভালো সাইটেশনস থাকে, তাইলে আপনি NIW থ্রুতে যদি আপনি এটা প্রুফ করতে পারেন যে হচ্ছে আপনি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের সাথে যান আপনার কাজ, তো তখন আপনি চাইলে ওই থ্রুতেও গ্রিন কার্ড নিতে পারেন। এবং মোস্টলি যারা পিএইচডি করে এবং হইতেছে এই থ্রুতেই তারা হইতেছে দেখা যায় যে গ্রিন কার্ড নেয়। তো আশিক ভাই এখানে অ্যাড করলে মনে হয় বেশি ভালো হয় আরো। আচ্ছা। আপনার আহ, প্রথমত চাকরির যেটা বললেন যে আমরা এখানে যে কোনো একটা ডিগ্রি নেওয়ার পরে আমাদের ডিগ্রি লেভেল সাধারণত তিনটা: ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি। আমরা তিনটা থেকে গ্রাজুয়েশন করার পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা দুইটার ক্ষেত্রে ওপিটি নিতে পারি, অপশনাল ট্রেনিং প্রোগ্রাম বা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম বলে। তো যে কোনো দুইটাতে, হয় ব্যাচেলার অথবা মাস্টার্সে, বা ব্যাচেলার পিএইচডিতে, অথবা মাস্টার্স পিএইচডিতে, তিনটা ডিগ্রি প্রোগ্রামে তিনটা থেকেই ওপিটি নেওয়া যায় না। ওপিটিটা হচ্ছে আপনি গ্রাজুয়েশন করার পরে এটা চাকরি খোঁজার জন্য ভিসা বলতে পারেন, বা চাকরি করার জন্যে ভিসাও বলতে পারেন, একই ব্যাপার। মানে আপনি ওই সময়টাতেও F1 স্টুডেন্ট হিসেবেই থাকবেন, কিন্তু আপনি লিগালি চাকরি করতে পারবেন, কারণ আপনাকে একটা ওয়ার্ক অথরাইজেশন কার্ড দিবে।
এই তিনটা শিক্ষা আহ, জীবনে দুইটা নেওয়া যায়, যে কোনো দুইটা নিতে পারবে। অথবা এরকম করা যায়, কেউ একজন একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করলো, ওপিটি নিল না, আরো একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তে ভর্তি হইলো, এবং কোনো কারণে সে পিএইচডি শেষ না করে মাস্টার্স শেষ করলো, সে ওই যে দ্বিতীয় মাস্টার্স করার পরেও ওপিটি নিতে পারবে, এই শর্তে যে সে প্রথম মাস্টার্সে ওপিটি নেয়নি। এখন ওপিটিটা দেওয়া হয় যারা স্টেম প্রোগ্রামে আছে। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। এই চারটা সাবজেক্ট রিলেটেড যারা হচ্ছে ডিগ্রি নেয় তারা পায় সাধারণত 3 বছরের জন্য। বাকি আর্টস বা অন্যান্য সাবজেক্টের জন্য পায় হচ্ছে 1 বছরের জন্য। ওপিটি হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওপিটি আর একটা হচ্ছে স্টেম ওপিটি। যারা স্টেম সাবজেক্ট আছে তারা প্রথম বছর ওপিটির পরে আরো 2 বছর এক্সটেনশন নিতে পারে, যদি সে প্রথম যে ওপিটিটাতে যে কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানি ই ভেরিফাইড হয়। এটা অন্য আর একটা ব্যাপার। যদি ই ভেরিফাইড না হয় তাহলে কিন্তু ওই যে দ্বিতীয় যে পরের যে 2টা বছর এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন কিন্তু পাবে না। মানে ব্যাপারটা এমন না যে স্টেম সাবজেক্টে পড়লেই সে 3 বছরের ওপিটি পাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তাকে ওপিটিতে যে কোম্পানিতে সে চাকরি করবে সেই কোম্পানিকেই ভেরিফাইড হতে হবে, তা না হলে ওই যে এক্সটেনশন 2 বছরে সে পাবে না আর। তার জন্য ওপিটি 1 বছরই হয়ে যাবে, যদিও সে স্টেম ওপিটিতে পড়াশোনা করে। ঠিক আছে। এখন প্রথম ওপিটির সময়ে সে চাইলে ভলেন্টিয়ারি কাজ করতে পারবে, অর্থাৎ কোনো কারণে সে যদি চাকরি না পায়, সে তার প্রফেসরকে বা কোনো এক জায়গায় বলে যে আমি তোমার এখানে টাকা পয়সা নিব না, আমি এমনি কাজ করব, এই রিলেটেড কাজ করতে পারবে। অথবা সে নিজে নিজে একটা কোম্পানি খুলে দেখাতে পারবে যে আমি এই কোম্পানির সিইও, ইউএসসিআইএস কে জানাতে পারবে, এবং সে লিগালি ভিসা হোল্ড করে আমেরিকায় থাকতে পারবে। এর পাশাপাশি যদি কোনো স্পন্সরশিপ কোনো কোম্পানিতে কেউ চাকরি পায়, তাহলে কোম্পানির স্পন্সরশিপের যে নিয়ম কানুন আছে তার উপরে ভিত্তি করে তারা H1B-র জন্য আবেদন করতে পারে। H1B সাধারণত লটারি হয় মার্চের দিকে, তারপরে ওটা শুরু হয় সেই বছরের অক্টোবর থেকে। তো আপনার নাম যদি লটারিতে ওঠে, সাধারণত 50,000 হচ্ছে সবার জন্য, মানে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি সবার নাম প্রথম 50,000 লটারিতে যাবে। এর পরবর্তীতে হচ্ছে 20,000 আরও H1B দেওয়া হয়। সেই 20,000 শুধুমাত্র যারা আমেরিকা থেকে মাস্টার্স এবং পিএইচডি শেষ করেছে তাদের জন্য 20,000। এই মোট 70,000 H1B ভিসা দেওয়া হয়। যদি মার্চে যে ভিসাটা দেওয়া হয় তখন যদি এই 70,000 কোটা পূর্ণ না হয়, মানে 70,000 যদি ভিসা অ্যাপ্লিকেন্ট না থাকে, তাহলে পরবর্তীতে খুব সম্ভবত সেপ্টেম্বর বা আগস্টের দিকে আরো একটা হয়, আমি সময়টা মনে নাই। তবে আরো একটা হয় শুধুমাত্র ওই যে 70,000-এর সংখ্যাটা পূরণ করার জন্য। পরবর্তীতে আরো একটা লটারি হয় ওই সংখ্যাটা পূরণ করার জন্য। তারপর যদি H1B দেওয়া হয় তখন এই F1 থেকে H1B তে কনভার্ট হয়ে অক্টোবর থেকে তখন সে কাজ করতে পারে। এবং আরো কিছুই আছে, যারা বাইরে থেকে আসে, অনেকে দেখা যায় যে পিএইচডি শেষ করে সরাসরি পোস্টডক আসতেছে। পোস্টডক আসার জন্য অনেকে J1 ভিসাতে আছে, এটাও ওয়ার্কিং ভিসা কাইন্ড অফ, নন ইমিগ্রেন্ট ওয়ার্কিং ভিসা। কিন্তু H1B-টা হচ্ছে ডুয়েল ইন্টেন্ট ওয়ার্কিং ভিসা। মানে H1B-তে কেউ যদি আসে তাহলে তার ইমিগ্রেন্ট হওয়ারও চাইলে হইতে পারবে, নন ইমিগ্রেন্ট চাইলেও থাকতে পারবে। মানে ওটাও নন ইমিগ্রেন্ট ভিসাই, কিন্তু ডুয়েল ইন্টেন্ট ভিসা। আর J1-টা হচ্ছে পিওরলি নন ইমিগ্রেন্ট ভিসা, কিন্তু এখানে আসার পরে সে গ্রিন কার্ড আবেদন হোক বা অন্য কোনো উপায়ে তার ভিসা পরিবর্তন করুক, সেটা করতে পারবে। মানে বাধা নাই। কিন্তু ওটা ভিসা অফিসারের কাছে যখন ইন্টারভিউ দেওয়া হয় তখন তাকে প্রমাণ করতে হবে যে সে ওখানে তার যে কাজের জন্য যাচ্ছে সেই কাজ শেষ করে দেশে চলে আসবে, এটা তাকে বলতে হয়। কিন্তু এখানে আসার পরে আসলে সে পরিবর্তন করতে পারে। মূলত এরকমই হচ্ছে আহ, মানে কাজের এবং ভিসাগত দিকটা আর কি। আহ, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা আবার আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের চ্যাটে কিছু প্রশ্ন আসছে। আহ, ভাই প্রশ্ন করছে যে ভাই রিসার্চ শেখার কিছু ওয়ে বলবেন। আচ্ছা, রিসার্চ শেখার ওয়ে বলতে আপনি বিভিন্ন ওয়ে আছে। যেমন হচ্ছে আপনি কোনো ভালো একটা কোর্সে এনরোল হয়ে যেতে পারেন। যে অনেকেই তো এখন রিসার্চ করায়, যে
মানে শেখায় আর কি, যে আপনি সেরকম একটা ইয়াসতে এনরোল হয়ে যেতে পারেন, যে অ্যাটলিস্ট আপনি মেথোডোলজিটা, যে প্রত্যেকটা কাজেরই তো একটা মেথোডোলজি থাকে। তো রিসার্চ সেরও একটা মেথোডোলজি আছে। তো আপনি সেই মেথোডোলজিটা শিখে ফেলতে পারেন, যে কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে একটা জিনিসকে নিয়ে রিসার্চ করতে হয়। এই তো। আর সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি মানে আপনি যদি কোনো একজন মেন্টর খুঁজে নিতে পারেন, যে কিছু কিছু থাকে এরকম, যে কোনো সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, যে যারা হচ্ছে আহ, আছে, যে তারা রিসার্চ শেখায়, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি রিসার্চ শিখে ফেলতে পারেন। এখানে ভাই আর আমি আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করব আমি এখানে। সো সেটা আপনি যদি পারেন, সেটা হচ্ছে যে রাগিব হাসানের একটা বই আছে, গবেষণায় হাতেখড়ি। এই বইটা যদি আপনি পুরাটা 2-3 বার পড়েন, আই থিঙ্ক যে আপনি বেটার রিসার্চ শিখতে পারবেন সব থেকে। কারণ উনি এই বইটা খুব দারুণভাবে লিখছে, এবং হইতেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, কোন স্টেপের পরে কি করতে হবে, কিভাবে কিভাবে কাজগুলা করতে হবে, এইটা মানে হইতেছে খুবই একটা ভালো বই। তো আপনি এই বইটা পড়তে পারেন, গবেষণায় হাতেখড়ি, রিটেন বাই রাগিব হাসান। আচ্ছা, ধন্যবাদ। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আসছে যে আই অ্যাটেন্ডেড জিআরই অন 28th, গট 314, will appear for IELTS on 7th January. Am I too late for fall 26? Should I continue emailing professors? I'm not getting any positive response this session. Also, how to know which range of universities are safe for me? মানে উনি হচ্ছে জিআরই দিছে, 314 পাইছে, আইএলটিএস পরীক্ষা হুম। সামনে 7 তারিখে। তো ফল 26-এর জন্যে ওনার আসলে কি করা উচিত? উনি কোন প্রফেসরের কাছ থেকে সেরকম রেসপন্স পাচ্ছেন না। ওনার সিজিপিএ হচ্ছে 3.79। তো 3.79 প্লাস হইতেছে জিআরইএন, আইএলটিএস তো দিবে। আই হোপ যে আইএলটিএস অনেক ভালোই হবে ইনশাল্লাহ। বাট দ্য থিং ইজ দ্যাট, যে আহ, আমাদের ওই যে যেটা বললাম, যে টাইম ফ্রেম অনুযায়ী আপনি হচ্ছে একটু বেশি ডিলে হয়ে গেছে আর কি, যে এখন। বাট আপনি চেষ্টা করতে পারেন, কারণ হইতেছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তো আসলে আপনার যদি এখন এর মাঝখানে আপনার এখন উচিত যে আপনি শুধু মানে 7 তারিখে যদি আইএলটিএস দেন, তাইলে হইতেছে আপনার রেজাল্ট আসবে হচ্ছে হোপফুলি 8-9 তারিখে, কারণ এখন তো অনলাইনে খুব দ্রুত চলে আসে। দেন আপনি যদি সবকিছু আগে থেকে রেডি করা থাকে, আপনার এসওপি এবং ইউনিভার্সিটিও যদি শর্টলিস্ট করা থাকে, তাহলে জানুয়ারি 15-এর যে একটা ডেডলাইন আছে, ওইটাও আপনি চাইলে ধরতে পারবেন ফল 26-এর জন্য। বাট খুবই টাইট আর কি জিনিসগুলা। আর এই ফল 26 ধরার জন্য আপনার জন্য সাজেশন হইতে পারে যে আপনি ইউনিভার্সিটি মানে প্রফেসরদেরকে মেইল দিতে থাকেন, যদি আপনার মানে ভালো হয়, লাক ভালো হয়, হয়তোবা আপনি ফল 26-এর জন্য পেয়ে যাবেন। আর মোস্টলি আপনি ফোকাস করেন ফল 27-এর জন্য। আচ্ছা, ওনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আপনার ডিপার্টমেন্টটা যদি বলতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। এর পরবর্তী মানে এছাড়াও আমি একটু বলি যে আপনার যেটা রেজাল্ট এবং আপনার যেটা জিআরই স্কোর আছে, সাথে আইএলটিএসও আশা করতেছি ভালো হবে। আমি জানি না আপনার উম, এরকম কোনো প্ল্যান আছে কিনা, তবে আমার বর্তমান বিশ্ববিদ্যালয় যেটা ইউমাস অ্যামহার্স্ট, এখানে আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনার প্রোফাইলটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেশ ভালো মতো যায় বলে আমার মনে হচ্ছে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, মানে আমি চেষ্টা দেখতে পারেন বলতে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি সেন্ট্রালি আবেদন করতে পারেন, মানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার প্রোফাইলটা অনেকটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের সঙ্গে যায়। যদি রিসার্চের কিছু একটু আপনি দেখাইতে পারেন, তাহলে আপনারটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের জন্য খুব ভালো একটা প্রোফাইল। আপনি সেন্ট্রালি আবেদন করার চেষ্টা করতে পারেন। আচ্ছা, সিএসসি ইউমাস অ্যামহার্স্টে আমি আই উইল হাইলি রিকমেন্ড ইউ টু অ্যাপ্লাই সিএসসি, কারণ ইউমাস অ্যামহার্স্ট সিএসসি এর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ। ঠিক আছে? তো আমি অবশ্যই আপনাকে পরামর্শ দিব এখানে সেন্ট্রালি আবেদন করেন সিএসসিতে। আপনি মানে মনে করেন যে 10,000 টাকা আপনি পানিতে ফেলবেন। এখানে এরকম একটা অ্যাপ্লিকেশন ফি আছে $85। মনে করেন যে এই টাকাটা আপনি পানিতে ফেলতেছেন, ইউমাস অ্যামহার্স্টে আপনি আবেদন করেন। আপনার প্রোফাইলটা সেন্ট্রালি আবেদন করার জন্য বেশ ভালো। তবে আরেকটা জিনিস এখানে অ্যাড করা যায়, সেটা হচ্ছে ওনার প্রোফাইলটা মোটামুটি যেহেতু অনেক ভালোই, তো উনি স্প্রিং এর জন্য কিন্তু ভাই বিভিন্ন ইউনিভার্সিটি হুম। দেখতে পারে আর কি।
হ্যাঁ, সেটাও সেটাও করতে পারে। কিন্তু আসলে আবেদন করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, যে প্রফেসর ইমেইল যদি করতে পারে তাহলে সেটা তো ভালো। তারপরেও যদি প্রোফাইল একটু ভালো হয়, ওরা ডেডলাইন কিছুটা শিথিল করে। যেমন আমি যদি আমার কথা বলি, আমার এই বিশ্ববিদ্যালয়ে আমি যখন আসি মোসাইমহার্স্টে, আমাদের ডেডলাইন ছিল অক্টোবরের 29 তারিখে। আমি প্রফেসরকে ইমেইল করছিলাম নভেম্বরের 11 তারিখে। 19 তারিখে আবেদন করছিলাম। আবেদন মানে নভেম্বরের 19 তারিখে আবেদন করছি। আমার ডেটগুলো বেশ ভালো মনে আছে। তো 19 তারিখে আবেদন করার পরে আমাকে প্রাইমারিলি আনকন্ডিশনাল অফার লেটার দেওয়া হয়, কারণ আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছিল না। পরে আমি 21 তারিখ রাতে ডুয়েলিঙ্গো দিই, কারণ আমার ওইটা ছাড়া দ্রুত রেজাল্ট আমি আর কোনোটা পাবো না, যেহেতু ডুয়েলিঙ্গো 48 ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দেয়। আমি 21 তারিখে পরীক্ষা দিই, 23 তারিখের রেজাল্ট পাই। সেটা জমা দেওয়ার পরে আমাকে ডিসেম্বরের 11 তারিখে অ্যাডমিশন লেটার দেয়। পরে I-20 পেতে আমার একটু সময় লাগে, কারণ আমার ইমেইল ওপেন করতে সময় লাগছিল। তো আমি 31শে ডিসেম্বর I-20 পাই। 11ই জানুয়ারি ইন্টারভিউ ছিল, 28 জানুয়ারি আমি আমেরিকায় আসি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে ডেডলাইন পার হয়ে গেলেও কিছু কিছু জায়গায় সময় থেকে, যদি আপনি প্রফেসরকে বা ডিপার্টমেন্টকে আপনার প্রোফাইল দিয়ে কনভিন্স করতে পারেন যে না, তারা যদি মনে করে যে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে, তো আমার মনে হয় চেষ্টা করা যেতে পারে। আর আরেকটা স্মরণ যেটা বললো যে আপনি স্প্রিং এর জন্য চেষ্টা করতে পারেন, সেটা তো অবশ্যই, যেহেতু আপনার হাতে আরো কিছু সময় পাবেন। কারণ স্প্রিং শুরু হয় সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, সেই হিসাবে আপনি প্রায় 1 বছর মতো সময় পাবেন। তবে আপনি যদি চান, আপনি সেন্ট্রালি কয়েকটাতে আবেদন করতে পারেন। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে, হ্যালো ভাই, আই ওয়ান্ট টু গেট আউট অফ একাডেমিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল, স্টার্ট এ জব অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ড এ পিআর অর গ্রিন কার্ড। সো আই ওয়ান্ট টু নো হুইচ প্রোগ্রাম আই শুড প্রিপেয়ার ফর, এ মাস্টার্স অর এ পিএইচডি। হোয়াট উড ইউ রিকমেন্ড? শরণ। গেট আউট অফ একাডেমিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে উনি কি এখন হচ্ছে? মানে উনি বর্তমানে আমেরিকায় আছেন বা কোথাও আছেন কিনা এ ব্যাপারে কিছু বলেন নাই। তবে ধরে নিচ্ছে যে উনি নাই। উনি যেটা হয়তো করতে চাচ্ছে, যে এখানে আসার পরে উনি মানে ডিগ্রি শেষ করে উনি চাকরি বা গ্রিন কার্ড এই প্রসেসে আগাবে। তো সেই হিসাবে উনি, ও না, উনি বলে দিছে যে উনি আসলে মাস্টার্স প্রিপারেশন নিবে তাহলে, নাকি পিএইচডি প্রিপারেশন নিবে, কারণ ওনার চিন্তা ভাবনাটা হচ্ছে একাডেমিয়াতে ঢুকবে না। যদি একাডেমিয়াতে যদি না ঢুকি তাইলে হইতেছে পিএইচডি আসলে রেকমেন্ডেড না, তাইলে আপনার জন্য মাস্টার্সটাই বেটার হবে। কারণ পিএইচডি তো মেইনলি হইতেছে এমন একটা ডিগ্রি যেটা হইতেছে আপনাকে একাডেমিয়ার দিকেই নিয়ে যায়। সো মানে এটার মেইন যে হইতেছে ক্যারিয়ার প্যাথ, ওইটাই হইতেছে একাডেমিয়া। সো একাডেমিয়াতে যদি না যাওয়ার ইচ্ছা থাকে তাইলে আসলে পিএইচডি করার কোনো দরকার নেই, কারণ পিএইচডি একটা 5 বছরের লেন্দি একটা প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রামে আসলে তখনই এনরোল করা হচ্ছে যদি একাডেমিতে যাওয়ার ইচ্ছা না থাকে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এইখানে একটা জিনিস ঘটে, সেটা হইতেছে যে পিএইচডিতে আপনি যদি এনরোল করেন সেই ক্ষেত্রে আপনার গ্রিন কার্ড পাওয়াটা কম্পারেটিভলি ইজি হয়ে যায়, কারণ একটা 5 বছরের লম্বা লেন্থে আপনি একটা প্রোগ্রামে অলরেডি থাকবেন। তখন আপনি ইজিলি ধরেন যে এনআইডাব্লিউ ফাইল করে হইতেছে আপনি গ্রিন কার্ড নিয়ে নিতে পারেন। বাট মাস্টার্স তো অনেক শর্ট একটা কোর্স, এই 2 বছরের কোর্সের মধ্যে আসলে আবার তখন হচ্ছে ডিরেক্টলি গ্রিন কার্ড পাওয়াটা মানে কম্পারেটিভলি টাফ, রাইট আশিক ভাই? হ্যাঁ, আমার কাছেও অনেকটা এরকম মনে হয়, যে আসলে পিএইচডির জন্য যদি আপনার চিন্তা ভাবনা থাকে চাকরি বাকরি, তাহলে মনে হয় পিএইচডির জন্য সময় নষ্ট না করাই ভালো। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, কিরকম, যে আপনি ফান্ডিং কোনটাতে পাচ্ছেন। কারণ এক্স্যাক্টলি। মাস্টার্সের তুলনামূলক আবার কিন্তু ফান্ডিংটা তুলনামূলকভাবে পিএইচডির কম থেকে থাকে। কম। তো সেই হিসাবে আপনি যদি পিএইচডি করার জন্য আসেন, পিএইচডি করে যে আমাদের কেউ মানে চাকরি বাকরি করে না, ব্যাপারটা এরকম না। যেমন আমি নিজেও যে পিএইচডি করতেছি, আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি একাডেমিতে কখনোই যাব না। বা আমি যদি আরো কিছু উদাহরণ দিই, যেমন আমাদের হায়ার স্টাডি গ্রুপের মুন্না ভাইকে সবাই চেনেন। ও ভাইও কিন্তু পিএইচডি করে এখন চাকরি করতেছে। আমি যদি আমাদের সিভিলের কথা বলি, আমাদের বেশ কিছু স্যার আছেন যেনারা হচ্ছে পিএইচডি করছেন, পোস্টডক করছেন এবং পরবর্তীতে হচ্ছে চাকরি করতেছেন, মানে একাডেমিয়াতে যান নাই। তো এটা আসলে আপনার ইচ্ছা।
কিন্তু একাডেমিয়া মানে পিএইচডির ব্যাপারটা একটু লং টার্ম কমিটমেন্ট, তো ওই পর্যন্ত আসলে ধৈর্য সহকারে থেকে আহ, আপনার পড়াশোনাটা শেষ করে আবার চাকরি পর্যন্ত আসতেছেন কিনা সেটাও একটা ব্যাপার। তবে যদি আপনি মাস্টার্সের সুযোগ পান তাহলে অবশ্যই মাস্টার্সে আসা ভালো, তাহলে আপনি খুব দ্রুতই আহ, আপনার পড়াশোনা শেষ করে আপনি চাকরিতে ঢুকতে পারবেন। আর যদি ফান্ডিং এর ব্যাপারটা থাকে তাহলে আমার মনে হয় আপনি ফান্ডিং যেটাতে পাচ্ছেন সেটাতে চলে আসেন, ডিগ্রি শেষ করেন আপনি। মাস্টার্স মাস্টার্স না ঠিক মানে পিএইচডিতে থাকাকালীনই আপনি গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন আমেরিকাতে, বা আপনি শেষ করেও আসলে ইন্ডাস্ট্রিতে যেতে পারবেন। এরপরে আর একটা প্রশ্ন আসে যে ভাই, মাই সিজিপিএ ইজ 3.25, বাট ইফ মাই অ্যাভারেজ জিপিএ ফর দ্য লাস্ট 60 credits ইজ 3.70, উইল দেয়ার বি এনি বেনিফিট ফ্রম দ্যাট? I noticed that some universities mention a requirement like an average GPA of 3.30 plus in the last 60 credits or last 2 years. Another question, how valuable are local conference papers from Bangladesh? I have two IEEE conference paper, background CSE. এটা তো খুবই একটা গুড কোয়েশ্চেন আর কি। সেটা হইতেছে যে হ্যাঁ, আমেরিকাতে আসলে যখন হইতেছে মানে প্রোফাইল এভালুয়েট করে ওরা ওরা হইতেছে সিনিয়র ইয়ারের যে সিজিপিএ ওইটাই বেশি ফোকাস করে, যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই 2 ইয়ারে হইতেছে তোমার সিজিপিএ গুলো কেমন ছিল। কারণ হইতেছে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে আপনার যে সিজিপিএ থাকে এবং এই এই 2 সেমিস্টারে যে কোর্স গুলা থাকে এই কোর্স গুলো মেইনলি হইতেছে ডিরেক্টলি ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট কেন্দ্রিক। ফর এক্সাম্পল যদি সিএসসি হয় তো সিএসসির যে কোর কোর্স গুলা এগুলা শুরুই হয় হইতেছে 3-1 থেকে এবং 4-2 পর্যন্ত। এর মাঝখানে আবার থিসিস থাকে, মানে সবগুলা জিনিস তো আসলে এই 2 বছর কেন্দ্রিকই হয়। তো এই 2 বছরের সিজিপিএ যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেটা কিছু বেনিফিট দেয়। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে কনফারেন্স পেপার বিশেষ করে বাংলাদেশে এখন কনফারেন্সের অবস্থা খুবই খারাপ। এটা আমি পার্সোনালি জানি। কারণ হইতেছে এই সমস্ত পেপার মানে কনফারেন্স গুলা হইতেছে শুধুমাত্র মানে টাকা পয়সা তোলার জন্য মুড়ি মুড়কির মতো কনফারেন্স করে। তাদের কোনো পেয়ার রিভিউইং সিস্টেম নাই। তারা হচ্ছে যে সে মানে অদ্ভুত অদ্ভুত সব পেপার হইতেছে মানে পাবলিক মানে ইয়া করে আর কি, অ্যাকসেপ্ট করে। সো তবে বাংলাদেশের আইট্রিপলিটা কিছুটা হলেও ইয়া মানে হইতেছে কোয়ালিটি ধরে রাখছে ওদের ওদের মানে হইতেছে কনফারেন্স গুলার। যেহেতু দুইটা আপনার আইট্রিপলি কনফারেন্স আছে এই দুইটা মানে ভালো। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেহেতু আপনার সিএসি, আপনার জন্য হইতেছে আরো বেটার কনফারেন্স কোথায় কোথায় অ্যাটেন্ড করা যায় এটার দিকে বেশি ফোকাস করা উচিত। কারণ সিএসসি হচ্ছে এমন একটা ফিল্ড, এটা একটা ডাইনামিক ফিল্ড। এখানে হইতেছে অনেক বেশি পরিমাণে রিসার্চ হয় এবং হইতেছে দেখা যাচ্ছে যে আপনার যে আইডিয়া এখন আপনি চিন্তা করতেছেন সেম আইডিয়া আরেকজন যে চিন্তা করতেছে না তার কোনো গ্যারান্টি নেই। সো যদি আমাদের মতো ধরেন যে হইতেছে যেমন ফর এক্সাম্পল মেটেরিয়াল সায়েন্সে আমরা হইতেছে যদি ল্যাবে কাজ করি তো একটা কাজ পাবলিশ হইতে হইতে বহুত সময় লাগে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তা না, জাস্ট বসলো হয়তোবা সেই চিন্তাটা ইমপ্লিমেন্ট করে পাবলিশ করে ফেললো। সো সিএসসি টাইপের ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য মানে রিলেটেড ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য হচ্ছে কনফারেন্স খুবই ভালো জিনিস। বাট বাংলাদেশে ফালতু কনফারেন্স যেগুলো আছে ওগুলাতে যায়েন না। দেখে যেগুলোর রেপুটেশন অনেক ভালো, অবশ্যই ভালো কনফারেন্সও কিছু আছে, সেগুলো খুঁজে দেন হইতেছে আপনি আপনার কাজগুলো সাবমিট করেন। বাট মোস্টলি আমি যত কনফারেন্স দেখছি এখন পর্যন্ত মানে এগুলাতে ঝামেলা আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন আসছে যে, আর লিভিং এক্সপেন্স, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার এক্সপেন্সেস ইনক্লুডেড ইন দ্য ফুল ফান্ডেড স্কলারশিপস অর জাস্ট টিউশন ফিস? দ্বিতীয় প্রশ্ন আসছে যে, ইফ দিস এক্সপেন্সেস আর নট ইনক্লুডেড, আর দেয়ার এনি লিগাল পসিবল ওয়েজ টু আর্ন ডিউরিং পিএইচডি? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হইতেছে এটা ডিপেন্ড করবে মানে হচ্ছে আপনাকে কিভাবে দিচ্ছে আপনার ফান্ডিংটা। তো এটা আপনি যখন আপনার I-20 পাবেন তখনই আপনার কাছে ক্লিয়ার হবে যে উম, কোন কোন ইউনিভার্সিটি আছে যারা টিউশন ফি ওয়েভ করে, হেলথ ইন্স্যুরেন্স ওয়েভ করে দেয়, সব একবারে কাভার করে। আবার কিছু ইউনিভার্সিটি আছে দেখা যাচ্ছে যে তারা হইতেছে শুধু টিউশন ওয়েভ করছে বাট হেলথ ইন্স্যুরেন্সটা কাভার হচ্ছে না। বাট আপনি আপনি তখন হইতেছে আপনার অ্যাসিস্ট্যান্টশিপে যে টাকা পাবেন সেখান থেকে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। সো মোস্ট মোরলেস এইখানে আপনি অ্যাসিস্ট্যান্টশিপের যে টাকা পাবেন ওইটা দিয়ে আসলে এটা কাভার করা পসিবল।
বাট দুইটাই হয়, যে হইতে পারে যে ইদার ওয়েব করে দিছে অথবা ওয়েব করে না। আর যদি ওয়েব না করে, আপনি যদি অ্যাসিস্ট্যান্টশিপ পান, তাহলে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ থেকে ওই টাকাটা দিতে হবে। বাট এটা শিওর থাকেন যে আপনি ওইটা মোটামুটি হয়তোবা কিছু টাকা আপনার কাছে থাকবে না, মানে মানে সঞ্চয় করতে পারবেন না, বাট আপনি মোটামুটি আপনার ডিগ্রি কভার করার জন্য যে পরিমাণ টাকা দরকার অ্যাসিস্ট্যান্টশিপ থেকে সেটা পাবেন। আর F1 ভিসায় থাকাকালীন হইতেছে আপনি তো অলরেডি ওই ল্যাবে হইতেছে, মানে অ্যাসিস্ট্যান্টশিপে কাজ করতেছেন। সেটা তো হইতেছে 19.5 আওয়ার্স লিগালি। তো এর বাইরে আসলে আর কাজ করার তেমন কোনো মানে লিগাল ওয়ে নেই। বাট পিএইচডি তে ভাই জিনিসটা কি আরো বেশি? না, এটা আসলে আমাদের রেগুলার সেমিস্টারে যেটা নিয়ম থাকে যে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে। এটাই, আর যেটা বন্ধ থাকে যখন, অর্থাৎ সামারে, তখন 40 ঘন্টা কাজ করতে পারে। 40 ঘন্টা কাজ হচ্ছে করা যেতে পারে। লিগ্যাল নিয়ম। হুম। এখন এর ভিতরে আরেকটা লুপহোল আছে। ওইটা মানে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি যদি কারোর থাকে, তখন তারা ওপিটির ইএডি কার্ডের জন্য আবেদন করতে পারে রেগুলার সেমিস্টারও, তখন তারা হচ্ছে 40 ঘন্টা বা আরো বেশি কাজ করতে পারে। তো সেটা আসলে ভিন্ন ব্যাপার। তবে মানে F1 ছাত্রছাত্রী হিসেবে রেগুলার সেমিস্টারে 20 ঘন্টা, এবং যখন ছুটি থাকে উইন্টার বা সামারে, যখন ছুটি থাকে তখন 40 ঘন্টা কাজ করতে পারে। এটা এক্স্যাক্ট। হচ্ছে লিগালি। আরো কিছুই আছে যেটাতে বেশি কাজ করা যায়, কিন্তু সেটা আসলে অনেক জটিল প্রক্রিয়া, এত সহজ না। মানে ওপিটির জন্য আবেদন করতে হয় বা সিপিটি নিয়ে কাজ করতে হয়, এটা আসলে অন্য অন্য ব্যাপার। ঠিক আছে। তবে লিগালি এটাই যে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবে। সেটা হয় সে অন ক্যাম্পাস কাজ করলো বা প্রফেসরের ল্যাবে কাজ করলো। এটা কিন্তু অফ ক্যাম্পাস কাজ করতে পারবে না। হুম। আর সামারে অফ ক্যাম্পাস কাজ করতে পারবে ইন্টার্নশিপে, সেটা 40 ঘন্টা কাজ করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসছে যে ইজ ইট টু লেট ফর ফল 26 অপরচুনিটিজ? ওনার সিজিপিএ হচ্ছে 3.3 ট্রিপল ই থেকে। দুইটা ট্রিপল ই কনফারেন্স আছে, একটা ইউএস পেটেন্ট আছে, আইএলটিএস এ 7, 1 বছরের জব এক্সপিরিয়েন্স আছে। জিআরই হয়তো জানুয়ারি মাঝামাঝি সময়ে দিবে। তো ওনার প্রশ্নটা হচ্ছে, ইন মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স আফটার ইমেইলিং অলমোস্ট 60% প্রফেসর্স ভিজিট মাই পোর্টফোলিও, মানে ওনার গুগল সাইটে, হুম। হুম। বাট I got no response or negative response, no funding. Which tier universities should I target? আহ, আপনার প্রোফাইলটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং আর কি, যে আপনার IEEE দুইটা কনফারেন্স, তার হচ্ছে একটা ইউএস পেটেন্ট আছে। সো আর আপনার সিজিপিএ যেহেতু 3.3, আইএলটিএস স্কোরও ভালো 7, আই হোপ যে আপনার কোনো ব্যান্ড 6.5 এর নিচে নাই, জব এক্সপিরিয়েন্সও আছে। সো জিআরই দেয়ার প্ল্যান করতেছেন জানুয়ারিতে, মিড জানুয়ারি। বাট ওই তো মানে এর আগেও আমরা জিনিসটা ডিসকাস করলাম যে এখন যারা ফল 26-এর জন্য চিন্তা করতেছে, তাদের জন্য জিনিসটা খুব টাইট হয়ে যায়, কারণ অলরেডি আমাদের প্রায়োরিটি ডেডলাইন যে 15 ডিসেম্বর ওইটা চলে গেছে, এবং জানুয়ারি 1 ওইটাও চলে গেছে। জানুয়ারি 15 আছে সামনে। তো আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আরো প্রফেসরদেরকে মেইল করে দেখতে পারেন। আর এই তো। আর আপনার হচ্ছে আই গেস মিড টায়ার ইউনিভার্সিটি, রাইট ভাই? অ্যাপ্লাই করা উচিত। আহ, ওনার উম, মানে প্রোফাইলটাতে আসলে মানে অনেক ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউএস পেটেন্ট। পেটেন্ট। হ্যাঁ, ইউএস পেটেন্টে কিন্তু আহ, মানে যদ- যে কোনো ইউনিভার্সিটিতেই আবেদন করতে পারার কথা। মানে আবেদন আসলে উনি যে কোনোটাতে আবেদন করতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে ফাইট করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো জিনিসই হচ্ছে ইউএস পেটেন্টটা, আমার কাছে যেটা মনে হচ্ছে। ঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয়, যেটা শরণ বললো, মনে হয় মিড টায়ার থেকে হাই ইউনিভার্সিটি এক্স্যাক্টলি। করা যেতে পারে, কারণ ওনার হলিস্টিক প্রোফাইলটা অনেক ভালো। হুম। হ্যাঁ, মানে সবকিছু ই করে, এক্সপেরিয়েন্স, আইএলটিএস, তারপরে পেটেন্ট, কনফারেন্স, সিজিপিএ, সবকিছু মিলাই কিন্তু হলিস্টিক প্রোফাইলটা অনেক ভালো।
আপনার আপনার জন্য এই পরামর্শ থাকবে, আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্টও কিন্তু অনেক ভালো। আপনি আমাদের ইউমাস অ্যামহার্স্ট, মানে আমি ইউমাস অ্যামহার্স্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না কিন্তু, আহ, কিন্তু আবেদন করতে পারেন, কারণ আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্টও কিন্তু বেশ ভালো। ঠিক আছে? বা আপনি সিএসইও যদি কোনো কিছু মিলাইতে পারেন আবেদন করতে পারেন, কারণ আমাদের সিএসসিটা আসলেই বেশ ভালো আর কি। সিএসসি আমাদের বিশ্ববিদ্যালয়ে সিএসসি, পলিমার সায়েন্স, ফুড সায়েন্স এবং নার্সিং, এই চারটা হচ্ছে খুবই নামকরা। তো দেখতে পারেন, কারণ আপনার প্রোফাইলে বিশেষ করে ইউএস পেটেন্ট আসলে একটা ভিন্ন লেভেলের জিনিস। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আই হ্যাভ সিজিপি অফ 3.88 অ্যান্ড আইএলটিএস অফ 7। বাহ, মাশাল্লাহ, সবাই দেখছে আইএলটিএস খুব ভালো করে। I am from MT department and have two review papers as long as five conference papers. But I started emailing professors from December and did not receive any positive reply. Should I apply centrally to mid-ranked units, or is it too late for me for fall 26? মোস্টলি ওই একই ধরনের অ্যান্সার এটার জন্য, হ্যাঁ, যে এটার আপনার জন্য জন্য। একই রকম। তবে আপনি সেন্ট্রালি মনে হয় আবেদন করতে পারেন, কারণ আপনারও আসলে রেজাল্ট, সেন্ট্রালি আবেদন করার ক্ষেত্রে আমার কাছে যেটা বেশি মনে হয় যে রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের রেজাল্ট ভালো, মনে হয় করা যেতে পারে। মোস্টলি যেটা ব্যাপার হয় যে আমি শুরু থেকে বলছিলাম যে আর্লি যে হুম। টাইম লাইন আর হইতেছে স্ট্র্যাটেজিক হওয়া। তো আপনি যদি হচ্ছে জিনিসটা শুরু মানে শুরু থেকেই যে আপনার যে সুন্দর প্রোফাইল, যে আপনার অলরেডি 3.88 সিজিপিএ, দেন হইতেছে 7টা পাবলিকেশন, আবার হইতেছে মানে আইএলটিএস এ 7 আছে। সো হুম। আপনি যদি এই প্রায়োরিটি ডেডলাইন গুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে আপনার হইতেছে অটোমেটিক্যালি মানে ফান্ডিং পাওয়ার প্রবাবিলিটি অনেক হাই হয়ে যেত। যেটা এখন কিছুটা আপনার অনেক ভালো প্রোফাইল থাকার পরেও দেখবেন যে আপনার জন্য কিছুটা ডিফিকাল্টি চলে আসবে। সো যেখানেই অ্যাপ্লাই করেন, যখনই অ্যাপ্লাই করেন, আপনাকে আগে থেকেই জিনিসগুলোকে মানে করা উচিত আর কি, অ্যাকশনগুলো খুব আগে থেকে নেওয়া উচিত। বাট ভাই যেটা বললো যে আপনি চাইলে এখনো চেষ্টা করে দেখতে পারেন, হুম। যেহেতু রেগুলার ডেডলাইন এখনো আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি ওয়ে টু লস দ্য স্কলারশিপ ডিউরিং পিএইচডি অর মাস্টার্স ইফ এ পার্টিকুলার সিজি ইজ নট মেইনটেইনড? অবভিয়াসলি, কারণ হইতেছে এখানে মোস্টলি সবগুলো ইউনিভার্সিটিতেই হইতেছে 3.00 সিজিপিএ রাখতে হয়। তো আমি ফার্স্টে দেশে থাকতে যে জিনিসটা চিন্তা করছিলাম যে থ্রি থ্রি পাওয়া এটা আর কি ব্যাপার, কিন্তু আমেরিকায় আসার পরে আমি দেখছি যে থ্রি হচ্ছে এখানে 80-তে কাউন্ট হয়। তো অবশ্যই এখানে এসে পড়াশোনা করে যদি আপনি হচ্ছে দেখা গেল যে ওভারঅল সিজিপিএ 3 রাখতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ টার্মিনেট হবে। অ্যাসিস্ট্যান্টশিপ ফার্দার মনে হয় সেভিস টার্মিনেশনও হয়ে যায়, রাইট ভাই? হ্যাঁ, শরণ কিছু বললে আমি শুনতে পাইনি, আরেকবার মানে একটু। হচ্ছে যদি আপনি 3 রাখতে না পারেন ওভারঅল সিজিপিএ, তাইলে তো হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এক্সটেনশিপ যাবেই, পরে সম্ভবত আপনার সেভিজও টার্মিনেট হয়ে যায়। খুব সম্ভবত এইটা হচ্ছে হ্যাঁ। একটা একাডেমিক ইয়ারে। ঠিক আছে, মানে যদি ব্যাপারটা এমন হয় যে একাডেমিক ইয়ার বলতে সাধারণত ধরা হয় স্প্রিং এবং ফল একটা বছরের। ধরেন এরকম হলো আপনার একটা বছরে আপনার সিজিপিএ 2.5 চলে আসলো, আপনাকে পরবর্তী যে সেমিস্টারটা আছে ওই সেমিস্টারের টা অ্যাভারেজ করে যেন 3-এর উপরে যায়, সেরকম হচ্ছে সিজিপিএ করতে হবে। এটা একটা সেমিস্টার না, একটা একাডেমিক ইয়ার ধরা হয়। ইয়ার। ঠিক আছে? আর ফান্ডিং আসলে শুধুমাত্র সিজিপিএ এটা যদি হয় তখন ফান্ডিং টার্মিনেট হয়ে যাবে। আহ, আর হচ্ছে সেভিস টার্মিনেট খুব সম্ভবত যদি ফেল আসে তাহলে সেভিস টার্মিনেট হয়। কিন্তু তার অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে যদি 3-এর নিচে হুম। কম হয়ে যায়, সেটা তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের উপর নির্ভর করবে। আর এইটাই। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু প্রফেসর ফান্ডিং থাকে, ফান্ডিংটা আসলে সিজিপিএ ছাড়াও কিন্তু টার্মিনেট হতে পারে। যে কোনো কারণে আপনার প্রফেসরের সাথে এক্স্যাক্টলি। যদি সম্পর্ক ঝামেলা। খারাপ হয়ে যায়, বা তার হয়তো কোনো কারণে আপনাকে পছন্দ হচ্ছে না আর, বা আপনার হয়তো তাকে আর কোনো কারণে ভালো লাগছে না, আপনি ছেড়ে চলে যাচ্ছেন, এরকম আসলে কারণ কারণ থাকলেও ফান্ডিং বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আছে যে, আদাব ভাইয়া, আদাব। মাই ব্যাকগ্রাউন্ড ইজ সিএসি, সিজিপিএ 3.30, মানে এটা বা এর থেকে লেস এরকম দেখাচ্ছে, নো পাবলিকেশনস, নাও প্ল্যানিং টু টেক দ্য জিআরই এক্সাম সুন, হোয়াট ইজ দ্য পসিবিলিটি ফর মি টু গেট এ ফুললি ফান্ডেড পিএইচডি অফার ইন ইউএসএ?
এটা আসলে মানে যেটা শুরুতেই বলছি আমি, যে আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে আপনি আহ, পাবেনই কোনো না কোনো, কিন্তু ওই যে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে যদি আপনি আগান এবং লেগে থাকেন, তখন আপনার জন্য জিনিসটা খুব বেশি হ্যাপা হবে না। বাট হাইলি রেকমেন্ডেড যে আপনি জিআরইতে একটা খুব গুড স্কোর তোলার চেষ্টা করেন। আর হচ্ছে আইএলটিএস একটা ভালো স্কোর তোলার চেষ্টা করেন। এবং আই হোপ যে আপনি হচ্ছে ইমিডিয়েটলি ফল 26-এর জন্য তো অ্যাপ্লাই করতেছেন না। যদি ফল 27-এর জন্য অ্যাপ্লাই করেন, আপনার অলরেডি হাতে টাইম আছে। আপনি কিছু ভালো পাবলিকেশনস যদি করতে পারেন, সেটাও আপনার প্রোফাইলে ভ্যালু অ্যাড করবে আর কি। সো ওভারঅল হলিস্টিক্যালি প্রোফাইলটা বেশ ভালো হবে। তখন তখন আপনার যে ফুল ফান্ড পাওয়ার যে প্রবাবিলিটি, ওইটাও অনেক হাই হবে। হুম, আমার কাছেও এরকমই মনে হয় যে আপনি যত বেশি আসলে ইমেল করবেন, আহ, মানে ফান্ডিং পাওয়ার সম্ভাবনাটা হয়তো তত বেশি বাড়বে। আহ, আচ্ছা, আমাদের আপাতত আর কোনো প্রশ্ন নাই। আমরা আসলে অনেক সময়ও হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা আর প্রশ্ন না নিই। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা স্মরণের সাথে আপনারা যোগাযোগ করতে চান, তাহলে আমাদের হায়ার স্টাডি গ্রুপে দেখবেন যে আমরা যে পোস্ট করছি ওই পোস্টে ওর ফেসবুক আইডি লিঙ্ক আপ করা আছে, মানে ট্যাগ করা আছে। জি। আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন। বা যদি স্মরণ তোমার অন্য কোনো মাধ্যম থাকে যোগাযোগ করার, সেটাও বলতে পারো। না, বা ফেসবুকে আমাকে নক করলেই আচ্ছা, হবে, আমি তাহলে অ্যাক্টিভ। আপনারা স্মরণের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আর আরো একটার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে আগামীকালকে আমাদের ইউরোপের পড়াশোনার ব্যাপারে অনেক প্রশ্ন আসে দেখি মোটামুটি, যে ডকুমেন্টস প্রিপারেশন বা অনেক বিষয়ে। তো আমাদের আগামীকালকে অনলাইন সেশন আসে, সেটা সুইডেনের উপরে। তো আপনারা আশা করি সেখানে যোগদান করবেন। আর শরণকে এবং আমাদের অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত দীর্ঘ একটা সময় আমাদের মাঝে দেওয়ার জন্যে। ঠিক আছে? তো আপনাকে ধন্যবাদ ভাই, এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। না, ধন্যবাদ তোমাকে যে এত কষ্ট করে আসলে এত সুন্দর একটা তথ্যবহুল সেশন আমাদের উপহার দেওয়ার জন্য। তো শরণ, তুমি কি শেষে কিছু বলবা? আম, বলে আমরা আসলে শেষ করব। না, শেষে বলার ব্যাপার একটাই, যে আপনি যত আর্লি হয় আপনি ডিসিশন নিয়ে ফেলেন যে আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চান বা আপনি আমেরিকা আসতে চান, তাইলে আপনার জন্য জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি তখন সবকিছু গোছায় নিতে পারবেন। এবং এবং সবার প্রথমে আমি যেটা বলবো, যে আপনি বিশেষ করে আমার যে হইতেছে টাইম লাইনের যে চার্টটা আমি দেখাইছিলাম, ওইটার সাথে বেশি ফ্যামিলিয়ার হন। যে আমার আমি এখন কোথায় আছি, তাইলে আমার কি করা উচিত, বা আমি অলরেডি কি কি মিস করে ফেলছি। তাইলে আপনার জন্য এই জার্নিটা অনেক বেশি ইজি হবে। কারণ এটা একটা লেন্দি প্রসেস, তো যে 1 বছরের একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো তখন দেখা যায় যে হচ্ছে আসলে জিনিসগুলা অনেক অনেক মানে বছরের শুরুতে আপনি যতটা যেরকম মাইন্ডে থাকবেন, মাঝখানে ওরকম নাও থাকতে পারে। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে যে আপনি প্ল্যান করেন অ্যাকর্ডিংলি এবং আগান। আর রুয়েটে যারা হচ্ছে রানিং স্টুডেন্ট আছে, তাদেরকে বলবো, বিশেষ করে যারা ফোর্থ ইয়ারে আসি, তারা এখন থেকেই যাতে তাদের হায়ার স্টাডিজের জার্নিটা শুরু করে দেয়। যে মানে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং, তার প্রফেসর শর্ট লিস্টিং, তাদেরকে মেইল করা, এবং স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলোর জন্য প্রিপারেশন নেওয়া, নিয়ে যাতে তারা গ্র্যাজুয়েশনের পর পরেই অ্যাপ্লিকেশন দিয়ে চলে আসতে পারে। যদি এরকম প্ল্যান থাকে যে আমি এখন থেকে হায়ার স্টাডি করবো। আদার দেন যেটা হয় যে দেখা যাচ্ছে যে প্ল্যানিং আছে যাব একটু মানে আলসেমি করার কারণে দেখা যাবে যে গ্র্যাজুয়েশনের পরে এই জিনিসগুলো শুরু করলে মাঝখান থেকে 1 বছর অযথা নষ্ট হবে। সো এটা যাতে নষ্ট না হয়, এটা হচ্ছে মানে 4-1-এ যারা আছে রানিং স্টুডেন্ট, তাদের জন্য অ্যাডভাইস। আর লাস্টলি যারা হইতেছে 4-1-এর নিচে, মানে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার, তাদের জন্য সাজেশন দুইটাই: অ্যাজ মাচ অ্যাজ পসিবল সিজিপিএ হাই রাখো। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে চেষ্টা করো যে রিসার্চটা শেখা, নট পাবলিকেশন করা। পাবলিকেশন করা আর রিসার্চ শেখা দুইটা আলাদা জিনিস। রিসার্চ যদি প্রপারলি শেখো, পাবলিকেশন আপনা আপনি হবে। এবং এত পাবলিকেশন হবে যে লাস্টে তুমি নিতেই পারবে না। সো এমন ভাবে কাজ শেখো, জিনিসটাতে এক্সপার্টিস অর্জন করো। তাহলে দেখবা যে তোমার অ্যাডমিশন বলো, এখানে আসার পরে বলো, সব জায়গায় তোমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দ্যাটস ইট।
আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আমরা আমরা আগামী কালকের যে সেশন আছে সেখানে আমন্ত্রণ জানায় আমাদের আজকের সেশনটা এখানে শেষ করতেছি। এই সেশনটা আমাদের রেকর্ডিং করা হয়েছে এবং আমরা রুয়েট হায়ার স্টাডি গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করে দেব খুব শীঘ্রই। তো আগামী সেশন দেখার আমন্ত্রণ রইলো এবং আমরা সেই আমন্ত্রণ জানাই আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।